আজকের ক্লাসে আমরা সন্ধি নিয়ে পড়াশোনা করব। সন্ধি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা সবাই জানি যে সন্ধি থেকে 11 থেকে 20তম গ্রেডের রিটেন পরীক্ষায় প্রায় 5 মার্ক থাকে সব পরীক্ষাতে। হ্যাঁ, তাহলে এই সন্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিসিএস এর পরীক্ষায় আপনি সন্ধি পাবেন, প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই সন্ধি আসে। তারপরে হচ্ছে আপনি প্রাইমারি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, আরও যত চাকরি রয়েছে সব জায়গায় সন্ধি থেকে প্রশ্ন করা হয়। তাহলে সন্ধি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা থেকে আমাদের ভালোভাবে শিখতে হবে, বিস্তারিত জানতে হবে, সব কিছু ডিটেলসে জানতে হবে। আজকের ক্লাসে আমি সেটাই করব, একদমই ডিটেলসে পড়াবো, বিস্তারিত পড়াবো। কেউ যদি ক্লান্তও থাকেন আমি বলবো ক্লাসটা দেখুন আর লিখুন। আপনি খাতায় লিখতে থাকেন আর দেখতে থাকেন। আমি বলবো জাস্ট এই কাজটা করুন, তাহলেই দেখবেন আপনার সন্ধি 60% কভার হয়ে যাবে। তারপর একটু নিজেকে জ্বালাই ফেলাই করার জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবেন যে কোনো বই থেকে। আপনার কাছে যে বইটা আছে ওই বই থেকেই আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবেন। কারো কাছে যদি কোনো বই না থাকে তাহলে আমি দেখবেন টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে রেখেছি, আপনি সেই জায়গা থেকে ডাউনলোড করে আপনি জাস্ট কয়েকটা প্রশ্ন দেখবেন, তাহলেই হবে। দেখুন, আমরা শুরু করি কথা না বলে। সবাই অনেক ক্লান্ত থাকার কথা, তো সবাইকে আমি বলবো একটু ধৈর্য সহকারে খাতায় লিখে লিখে পড়ুন, তাহলেই দেখবেন আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা প্রথমেই যদি একটা প্রশ্ন বলি, সন্ধির সন্ধি বিচ্ছেদ কি? আপনি বলতে পারবেন সন্ধির সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি আসলে কোন ধরনের সন্ধি? এটা স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি? আচ্ছা, তাহলে আমি সেটাই যদি লিখে দেই, সন্ধির সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ, আমরা ফার্স্টেই সন্ধির সন্ধি বিচ্ছেদ পড়ব। এই সন্ধির সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ দ্বি। এই যে সম যোগ দ্বি, আচ্ছা, এইটা হচ্ছে একটা ব্যঞ্জন সন্ধি। কিভাবে দেখুন, সম অ সম মানে সম অ, একটা অ এটা কেটে দিয়েছি হসন্ত দিয়ে। আবার দি দি মানে দটা, অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হচ্ছে, তাহলে এইখানে ব্যঞ্জন যে কোনো একটা থাকলেই সেটা কি হয়ে যাবে? ব্যঞ্জন সন্ধি হয়ে যাবে। এটা একটু পরেই বোঝাবো, এখন কোনো প্রবলেম নাই, এখন ডিরেক্ট মুখস্থ। সন্ধির সন্ধি বিচ্ছেদ কি? সমযোগ দ্বি, এটা একটা ব্যঞ্জন সন্ধি। আমরা এগুলা নিয়ে একটু বিস্তারিত পড়ব, কোনটা স্বরসন্ধি কোনটা ব্যঞ্জন সন্ধি সেটা আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, তাহলে এটা একটা ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধির আমরা হচ্ছে সন্ধি বিচ্ছেদ কিভাবে করেছি? সন্ধির সমযোগ দ্বি। আচ্ছা, এটার প্রকৃতি প্রত্যয় কি হবে সেটা বলেন তো, এই সন্ধির প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, তাহলে আমরা এইখানে প্রকৃতি প্রত্যয় হচ্ছে এটা একটা কৃত প্রত্যয়, মাথায় রাখতে হবে। তাহলে সেটাও কিভাবে, সন্ধিটা কিভাবে তৈরি হয়েছে? সেই সম সম যুগ দা, সম যুগ ধা ধা, তারপরে ই, সমযোগ দা ই। তাহলে এটার প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, আমরা যদি বলি প্রকৃতি প্রত্যয়, আমরা প্রত্যয় পড়ি নাই, আমরা পরে পড়ব। হ্যাঁ, জাস্ট এই জিনিসগুলো একটু লিখে রাখি। তাহলে এই চিহ্ন থাকলেই আমরা বুঝি কি এটা একটা কৃত প্রত্যয়। এই চিহ্নটা থাকলেই আমরা বুঝি একটা কৃত প্রত্যয়, বা এটা একটা কৃত প্রত্যয়, কারণ এটার মূল ধাতু দিয়ে কাজ বোঝায়। তো এটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, কৃত প্রত্যয়। তাহলে সন্ধির সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ দ্বি, আর সন্ধির প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে কি? সমযোগ দা যোগ ই। আচ্ছা, সন্ধি আসলে কোন ভাষার শব্দ? এই যে যে শব্দটা, এই শব্দটা আসলে কোন ভাষার শব্দ? আমরা যদি বলি এটা একটা সংস্কৃত ভাষার শব্দ। এটা কোন ভাষার শব্দ? এটা একটা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে সংস্কৃত শব্দ বা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে সন্ধি কোন ভাষার শব্দ? সন্ধি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। তাহলে এই সন্ধিটা আসলে মূলত কি শব্দ? তাহলে সংস্কৃত ভাষার যে শব্দগুলো রয়েছে তাদেরকে আমরা বলি কি? তৎসম শব্দ। তাহলে সন্ধি হচ্ছে একটা তৎসম শব্দ এবং সংস্কৃত ভাষার শব্দ। এই ব্যাপারগুলা আমরা ক্লিয়ার তাহলে, তাই না? আচ্ছা, সন্ধি আসলে কোন জায়গায় আলোচনা করা হয়? আমরা এর আগেই পড়েছি যে আমরা ব্যাকরণকে 4টা জায়গায় আলোচনা করতে পারি। একটা হচ্ছে কি ধ্বনিতত্ত্ব, আরেকটা হচ্ছে শব্দতত্ত্ব, আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব, আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে এই সন্ধি কোথায় আলোচনা করা হয় আপনাদের মনে আছে?
সন্ধি এবং নত্ব ও সত্য বিধান বলেছিলাম যে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে সন্ধি কোথায় আলোচনা করা হয়? সন্ধি কোথায় আলোচনা করা হয়? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সন্ধি ও নত্ব সত্য বিধান, হ্যাঁ, দুইটাই লিখে রাখুন। নত্ব সত্য বিধান, এই দুইটাই আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ই হচ্ছে কি? সন্ধি। আমরা এই ব্যাপারটা ক্লিয়ার। সন্ধির ব্যাপারটা এইটুকু থেকে একটা প্রশ্ন প্রায় সময়ই দেখা যায়। এই জায়গাটু আপনি ক্লিয়ার কিনা বলুন। আচ্ছা, এখন সন্ধি শব্দের অর্থ কি? আমি যদি বলি সন্ধি শব্দের অর্থ কি, আপনি বলেন তো সন্ধি শব্দের অর্থটা কি? সন্ধি শব্দের অর্থটা কি? সন্ধি শব্দের অর্থ কি? হ্যাঁ, আচ্ছা, সন্ধি শব্দের অর্থ হচ্ছে, আমি লিখেই দিলাম যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন বা চুক্তি। মিলন বা চুক্তি। চুক্তি হতে পারে, আবার ঐক্য হতে পারে। ঐক্য হতে পারে, সম্মিলন। তাহলে যে কোনো একটা থাকলেই বুঝবো আমরা যে সন্ধি, সম্মিলন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনাকে করি, আপনি বলেন সন্ধি আসলে ধ্বনিদের মিলন নাকি বর্ণের মিলন? হ্যাঁ, এটা আপনি বলুন। সন্ধি দুটি ধ্বনির মিলন নাকি বর্ণের মিলন? বলুন তো কোনটা হবে? এই যে এইখানে যে মিলনটা হবে, দুটি ধ্বনির মিলন নাকি বর্ণের মিলন? বলুন, সন্ধি কিসের মিলন? দুটি বর্ণের মিলন নাকি ধ্বনির মিলন? এটা বলতে পারবেন? সন্ধিতে আসলে কিসের মিলন হয়? বর্ণের মিলন হয় নাকি ধ্বনির মিলন হয়? সন্ধিতে আসলে কিসের মিলন হয়? বর্ণের মিলন হয় নাকি ধ্বনির মিলন হয়? এটা আমাকে একটু সবাই বলুন। বলুন তো সবাই কি হবে? আপনাদের কমেন্ট পাচ্ছি না, একটু লেট করে মনে হয় কমেন্ট আসে। হ্যাঁ, দুটি ধ্বনির মিলন হবে নাকি হচ্ছে বর্ণের মিলন হবে? আচ্ছা, ধ্বনির মিলন বলেছেন, রাইট। আপনাকে যদি কেউ বলে দুটি বর্ণের মিলন হচ্ছে সন্ধি, তাহলে কিন্তু হবে না। দুটি বর্ণের মিলন কিন্তু সন্ধি হবে না। এইখানে বলতে হবে দুটি ধ্বনির মিলন। কেউ যদি বর্ণের মিলন দাগান তাহলে সেটা কিন্তু ভুল হবে। এই দুটি ধ্বনির মিলন, তাহলে দুটি দুই বা ততোধিক বর্ণের ধ্বনির মিলনকে আমরা কি বলবো? সন্ধি বলবো। তাহলে সন্ধি কাকে বলে? সন্ধি কাকে বলে? দুই বা ততোধিক বর্ণের মিলন নাকি ধ্বনির মিলন? দুই বা ততোধিক ধ্বনির মিলনকে সন্ধি বলে। তাহলে এই জায়গা পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি দুই বা ততোধিক ধ্বনির মিলনকে সন্ধি বলে। আচ্ছা, এখন সন্ধি আসলে কাদের হয় না? সন্ধি আসলে কাদের হয় না সেই কথাটা যদি বলি, আপনি মনে রাখবেন ক্রিয়াপদের সাথে সন্ধি হয় না। মানে মূলত ক্রিয়াপদের সাথে কি হয় না? সন্ধি হয় না। ক্রিয়া বা অব্যয় পদের সাথে সন্ধি হয় না, কিন্তু আপনাকে প্রথমত ক্রিয়াপদ মনে রাখতে হবে। হ্যাঁ, ক্রিয়াপদ, ক্রিয়াপদ বা অব্যয়পদ যদি দুইটাই অপশনে থাকে তাহলে আপনি ক্রিয়াপদ দাগাবেন, এটা দাগাবেন, প্রায়োরিটি দিবেন। ক্রিয়াপদের সাথে কি হয় না? সন্ধি হয় না। তবে অব্যয়পদের সাথেও কি হয় না? সন্ধি হয় না। তাহলে আপনি আনসার দিবেন 1 নাম্বারটা, তারপরে হচ্ছে 2 নাম্বারটা। যদি মানে ক্রিয়াপদ না থাকে তাহলে কি হবে? ওইটা হবে। আচ্ছা, তাহলে আমরা সন্ধির একদম বেসিকে চলে যাই। সন্ধি আসলে দুই ভাষার শব্দের সন্ধি হয়ে থাকে। মূলত আমাদের বাংলা ভাষায় দুই ধরনের শব্দ রয়েছে। আমরা যদি চিন্তা করি বাংলা যে শব্দগুলো রয়েছে আর তৎসম যে শব্দগুলো রয়েছে, তাহলে আমরা সন্ধির প্রকারভেদগুলো একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, সন্ধির যে প্রকারভেদ, এই সন্ধির প্রকারভেদকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে বাংলা শব্দ, হ্যাঁ, এই যে বাংলা শব্দ, আর আরেকটা হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ। তাহলে আমরা বাংলা শব্দ আর তৎসম শব্দ আলাদা করে ফেললাম। ওই অর্ধ তৎসম, তারপরে হচ্ছে আপনি তদ্ভব, বিদেশি, এইগুলা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি ধরে রাখুন যে আমাদের দুই ধরনের শব্দ আছে, বাংলা শব্দ এবং হচ্ছে কি তৎসম শব্দ। এদের কি করব? আমরা সন্ধি বিচ্ছেদ করব। বাংলা শব্দের সন্ধি বিচ্ছেদ জাস্ট দুইটা। বাংলা শব্দের সন্ধি বিচ্ছেদ জাস্ট দুইটা। একটা হচ্ছে কি স্বরসন্ধি, স্বরসন্ধি, আর একটা হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তিনটা। হ্যাঁ, তিনটা। তাহলে তাহলে এইখানে কি হবে? এই যে স্বরসন্ধি হবে, ব্যঞ্জন সন্ধি হবে,
ব্যঞ্জন সন্ধি হবে, আর একটা হবে কি বিসর্গ সন্ধি। তাহলে এইখানে বিসর্গটা শুধুমাত্র তৎসম শব্দের হয়। বিসর্গ কাদের হয়? শুধুমাত্র তৎসম শব্দের হয়। বাংলা শব্দের কোনো বিসর্গ সন্ধি নাই। আর এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বিসর্গ সন্ধি। এইটাই আসে পরীক্ষায়, নিপাতনের সিদ্ধ আর হচ্ছে বিসর্গ সন্ধি। এই জিনিসটাতেই কি হয়, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। বুঝতে পেরেছেন কোন জায়গা থেকে প্রশ্ন আসে? বিটিভির মতন অ্যান্টেনা লাড়া দিচ্ছে। হ্যাঁ, আরে কি বলেন, সাউন্ডে প্রবলেম হচ্ছে? মতন অ্যান্টেনা লাড়া দিচ্ছে। আরে এটা আগে বলবেন না, এটা প্রবলেম হচ্ছে, আমি একটু ঠিক করে দেই। ওয়েট। আসলে মাইক্রোফোনটার কি প্রবলেম হইলো আমি বুঝিলাম না। কোথায় যে কি প্রবলেম হইলো, জিরজির করতেছে, জিরজির করতেছে। জিরজির কি অনেক সময় ধরে করতেছে? সাউন্ড কম, জিরজির করে। জিরজির তো এই 10 মিনিট আগেই বলেছেন করে। আই হাই হাই, এখনো জিরজির করে? বুঝলাম না কোথায় যে কি প্রবলেম হইলো। অনেক সময় ধরে করতেছে, এখনো কি জিরজির করতেছে? জিরজির জিরজির করে কিনা আমাকে একটু জানান। এখনো জিরজির করতেছে? ইয়েস অর নো? ইয়েস মানে জিরজির করতেছে, আর নো মানে কি করতেছে না। বলুন, আমার সবাই বলুন জিরজির করে কিনা এখন। আপনি কথা বললেই হচ্ছে, এটা আসলে কি প্রবলেম হইলো? আমি কথা বললেই ঝিরঝির করে, কথা বললেই ঝিরঝির করে, এটা আসলে কি প্রবলেম? এটার কি কোনো সলিউশন আছে? আসলে মাইক্রোফোনের হঠাৎ করে আবার কি হলো? আসলে প্রবলেমের শেষ নাই, বুঝছেন, প্রবলেমের শেষ। মাইক্রোফোন তুলনামূলক কম সাউন্ড আমার কি এখানে? আচ্ছা ওয়েট 1 মিনিট, আমি একটু চেক করে নেই। দেখি আসলে কোন জায়গায় প্রবলেমটা হইলো। এটার সেটিং ওকে, সবকিছু তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। কিছুদিন আগে না ঠিক করলাম সবকিছু, তারপরে আবার সেম প্রবলেম হয়ে গেল। ফিল্টারে যাই, ফিল্টার, কম্প্রেসার আউট গেইন। ওকে, সবই তো ঠিকঠাকই দিছি দেখা যায়। তারপরেও কি ঝিরঝির করতেছে? ঝিরঝির করলে আমাকে একটু বলুন তো এখন ঠিক আছে? ফিল্টার, কম্প্রেসার আউট গেইন। ওকে, সবই তো ঠিক না, এখনো তো ঠিক নাই মনে হচ্ছে। এখনো ঠিক নাই মনে হচ্ছে। আচ্ছা, আমি আবার হচ্ছে সবকিছু একটু ডিলিট করে নেই। আমাকে একটু টাইম দিবেন। আসলে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসে এসে যদি এরকম একটা ঝামেলা হয়, আমার নিজের কাছেই খারাপ লাগে। আমি একটু সাউন্ডটা ডিলিট করে আবার হচ্ছে নতুন আরেকটা সাউন্ড নেই, আর দেখি ওইটাতে ঠিক করা যায় কিনা। আচ্ছা, আমি হচ্ছে অডিও ক্যাপচার নিলাম, নিলাম। এখন যদি আমি সাউন্ডটা কথা বলেই, আচ্ছা কথা বললে আপনারা দেখেন তো সাউন্ড এখন ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আমি এটা 395, ওকে, দেখুন তো এখন ঠিক আছে কিনা সাউন্ড। আপনাদের হচ্ছে একটু আসলেই গুরুত্বপূর্ণ ক্লাসে একটু ব্যাঘাত ঘটে গেল, কিছু করার নাই। বাট হচ্ছে তারপরে একটু দেখার চেষ্টা করেন যে আমাদের সাউন্ড এখন ঠিক আছে কিনা, বা সাউন্ড কম মনে হচ্ছে কিনা। তারপরে একটু দেখার চেষ্টা করেন যে আমাদের সাউন্ড এখন ঠিক আছে কিনা, হ্যাঁ সাউন্ড কম মনে হচ্ছে কিনা। সাউন্ড কমে গেছে, আচ্ছা এটা ঠিক করব অবশ্য।
যেটা কমে গেছে সেটাও ঠিক করব। আচ্ছা, সেটা আমরা এখন একটা ফিল্টার দিয়ে দেই, কম্প্রেসর দিয়ে দেই। ওকে, আউটপুটটা 10 পর্যন্ত দিয়ে দেই, না 6 10 8 9 10। আচ্ছা, এই পর্যন্ত রাখি। এখন দেখেন তো এখন ঠিক আছে কিনা, নাকি এখনও সেম প্রবলেম করতেছে সাউন্ড, সেটা আবার একটু চেক করেন সবাই, এবং হচ্ছে আমাকে জানান যে এখন সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড আসলে কি যে হইল, সাউন্ডের আসলে কি প্রবলেম হইলো কে জানে। আমরা কি আরও কোনো দিতে পারি? এক্সপ্লেন্ডার, নয়েজ গেট, নয়েজ সুপারশন। আচ্ছা, যাই হোক, আপাতত এই পর্যন্ত রেখে ক্লাসটা করি। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আরও সাউন্ডটাকে মডিফাই করার চেষ্টা করব, কারণ আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এখন ঠিক আছে কিনা, আরও সাউন্ডটাকে মডিফাই করার চেষ্টা করব, কারণ আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন সাউন্ড ঠিক আছে, তাই না? এখন ঠিক আছে কিনা, আরও সাউন্ডটাকে মডিফাই করার চেষ্টা করব, কারণ আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন। আচ্ছা, কেউ রাগ করে আবার চলে যায় না, বুঝছেন? আসলে মাঝে মাঝে প্রবলেম হয়ে গেলে তো কিছু করার নাই, এটা তো ফিক্স করে নিতে হবে। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আসলে, কারণ সন্ধি আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, মানে টপিক, এটা আমাদের পড়তে হবে। এখন ঠিক আছে কিনা সেটা আমাকে একটু কনফার্ম করেন, তাহলেই আমরা চলে যাব। এখন আমার মনে হয় ঠিকঠাক আছে। আসলে কিছু প্রবলেম হয়ে গেলে কিছু করার নাই, এটা তো আর আমি আগে থেকে জানা নাই যে আমার এইখানে সাউন্ডটা প্রবলেম হয়েছে, তাহলে আমি আগেই ঠিক করে রাখতাম। সেটা হচ্ছে আপনাদেরও দেখতে হবে। দেখুন, আমরা এইখান থেকে বিসর্গ সন্ধিটা আগে দেখব। বিসর্গ সন্ধি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিসর্গ সন্ধি হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনাদেরও দেখতে হবে। দেখুন, আমরা এইখান থেকে বিসর্গ সন্ধিটা আগে দেখব। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে, তাই না? এখন সাউন্ডের কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, দেখুন, আমরা বিসর্গ সন্ধিটা দেখব। বিসর্গ সন্ধিটা যদি পারি তাহলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধির তেমন কোনো ঝামেলা হবে না। আমরা বিসর্গ সন্ধির 6 থেকে 7টা রুলস দেখব, তাহলে আমরা চলে যাই বিসর্গ সন্ধিতে। হ্যাঁ, আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, বাট আমরা এখন শুরু করতেছি যেহেতু। আমরা দেখি বিসর্গ সন্ধিটা ফার্স্টে। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। হ্যাঁ, বিসর্গ সন্ধির আমরা নিয়ম দেখব, অনেকগুলো নিয়ম দেখব। তাহলে আমি যদি রুল 1 বলি, বিসর্গ সন্ধির নিয়মের ভিতরে আমরা যদি রুল 1 বলি, রুল 1-এ আমরা আসলে বিসর্গ সন্ধি দেখব কিভাবে বা বুঝবো কিভাবে যে কোনটা বিসর্গ সন্ধি। আপনি যদি এই যে জিনিসগুলো পান শব্দের মাঝখানে, এই যে তালব্য স, তারপর হচ্ছে মূর্ধন্য স, তারপর হচ্ছে দন্ত স, তারপর হচ্ছে এই যে রেফ, রেফ এটা রয়ের একটা ব্যাপার স্যাপার, মূলত রেফ বা র বা রফলা। হ্যাঁ, রফলা, রফলা। আচ্ছা, এটা তো জফলা হয়ে গেল। আচ্ছা, দেখি রফলা, তারপরে হচ্ছে রেফ, রফলা, তারপরে হচ্ছে উ, উ বা উ। এই জিনিসগুলো একটু মনে রাখেন। দেখুন আপনার মনে হয় কিনা, দেখুন আপনাকে আমি একটু সহজ করে মনে রাখার ব্যবস্থা করে দেই। 300, এই যে দেখেন 300, 300 মানে 3টা শ আছে বাংলায়, এই 300। তারপর হচ্ছে এই যে র, 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 আর হচ্ছে উ, 300 র উ, 300 র উ। এই 300 র উ যদি থাকে তাহলেই আপনি বুঝবেন কি, তাহলেই আপনি বুঝবেন এটা একটা বিসর্গ সন্ধি। যদিও সব কিছু নিয়মের মাঝখানে হয় না, কিন্তু তারপর আমরা নিয়মের মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব সব। যে আমরা যদি কোনো একটা উদাহরণ দেখি, সবচেয়ে কঠিন উদাহরণ হচ্ছে এই লাস্টেরটা, উ এবং উ, এই দুইটা যদি থাকে তাহলে সেটা কি হয়, বিসর্গ সন্ধি হয়। আমরা উদাহরণ নেই, আমরা যদি মনোরম, এই যে মনোরম, এই মনোরমটাকে যদি সন্ধি বিচ্ছেদ করতে চাই তাহলে এটা কোন সন্ধি হবে, এটা বিসর্গ সন্ধি হবে। কিভাবে বুঝছি, এই যে উকার আছে, এই যে মনো উকার, এই যে এইখানে। আবার আপনি বলতে পারতেন রম আছে, এই যে র আছে, র এর জন্যও কি হবে, বিসর্গ সন্ধি হবে। কিন্তু আগেই তো নিয়ম এইটা পড়ে গিয়েছে। দেখুন তো, মনো আগেই উকার পড়ে গিয়েছে, তাহলে এই যে এই জায়গাটাতেই আমাকে বিসর্গ করতে হবে। হ্যাঁ, যেই জায়গায় বিসর্গ পড়ে গিয়েছে
সেই জায়গাতেই আমাকে কি করতে হবে, বিসর্গ করে দিতে হবে। এই যে উকারটা আগে পড়ে গিয়েছে, তাহলে উকারের জায়গাতে আমরা কি করে দেব, বিসর্গ করে দেব। তাহলে এই যে মন, মন, এই মন, মন মানে মন, মন বিসর্গ প্লাস কি রম, তাহলে এই রম, হ্যাঁ, মন বিসর্গ প্লাস রম, এটাই হচ্ছে আসলে বিসর্গ সন্ধি। এবং সবচেয়ে কঠিন হচ্ছে এটাই, আপনি পরীক্ষায় হঠাৎ করে দেখে বুঝবেন না যে এটা একটা বিসর্গ সন্ধি বা এটা একটা তৎসম সন্ধি, এটা বোঝার আসলে ওয়ে থাকে না। হ্যাঁ, তাহলে আমরা এরকম আরও দুই একটা উদাহরণ লিখি। ইতোমধ্যে, হ্যাঁ, তাহলে ইতোমধ্যে, তাহলে এই যে ইতোমধ্যে, ইতোমধ্যে আপনি সবসময় চিন্তা করবেন এইখানে যে দুইটা বাক্য মানে দুইটা ওয়ার্ড লিখবেন, দুইটা ওয়ার্ডের আসলে অর্থ আছে কিনা। হ্যাঁ, অর্থ থাকলেই হয়ে যাবে। তাহলে এইখানে ইত, এই যে ইত আর এই যে বিসর্গ, তারপরে হচ্ছে কি মধ্য, ইত মধ্য। দেখবেন এই দুইটা যদি অর্থ দেয়, এই যে ইত আর মধ্য, এই দুইটা যদি অর্থ দেয় তাহলেই হবে। আসলে এই দুইটার অর্থ আছে কিনা, এখন এত তো আমরা বাংলা পারি না, এত তো আমরা অর্থ জানি না, তো আমাদের হচ্ছে আসলে এই নিয়মগুলোর উপর ভিত্তি করে তাকাইতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ লিখি আমরা, তপোবন। হ্যাঁ, তপোবন, এটা বলুন তো এটার সন্ধি বিচ্ছেদ কী হবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তপোবন, তপোবন, তাহলে এটার কি হবে, এটার হচ্ছে তপ, এই যে তপ বিসর্গ যোগ কি বন, তপোবন। আচ্ছা, আমি আরেকটা যদি লিখি অদুগতি, তাহলে সেটা কি হবে, এই চারটাই মনে রাখেন আপাতত এই জায়গা থেকে, এই চারটাই মনে রাখেন, অদোগতি, অদোগতি। তাহলে আমরা এই যে লাস্টের এই একটা দিয়ে পড়ে ফেলালাম, এই যে একটা দিয়ে, হ্যাঁ, এই যে উকার দিয়ে, তাহলে 300 রউ, 300 রউ, এই উকারটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, তাহলে এটা কি হবে, এটা হবে অধোগতিটা কি হবে আপনি বলুন, অধোগতি, অধোগতি হচ্ছে আপনি আপনি নিজেই একটু বলুন, অধ, অধ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি গতি, অধোগতি, অধোগতি। তাহলে এইগুলাই হচ্ছে নিচের কোনটি বিসর্গ সন্ধি বা এটার সন্ধি বিচ্ছেদ কি আপনাকে এটা বলবে। হ্যাঁ, তাহলে সেটাই আপনাকে লিখতে হবে। আচ্ছা, এখন আরও এরকম অনেক কিছুই থাকতে পারে। আমি যদি আরেকটু বলি, এখানে 4টা লিখলাম না, আর 2টা দিই। হ্যাঁ, আমি বললাম তিরুধন বা তিরুধান, তিরুধান। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়, বাংলার সন্ধি হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়। সন্ধি দিয়ে নতুন অর্থ তৈরি হয়, নতুন শব্দ তৈরি হয়, নতুনভাবে মিলে যায় কিছু সংস্কৃত শব্দ। তাহলে হচ্ছে তিরোধন, তিরোধান, তাহলে তির, তির এই যে জায়গায় বিসর্গ হবে, তারপরে হচ্ছে কি দান। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাইয়া এইখানে তো অন্তস্থ র ছিল, তাহলে আমরা অন্তস্থ রটাকে তুলে দিয়ে, অন্তস্থ র বলা ঠিক হবে না বাংলা, এটাকে বয়শূন্য র বলা উচিত। বয়শূন্য র ছিল, বয়শূন্য রকে কেন তুলে দিয়ে বিসর্গ দিলাম না, আমরা উকারটাকে তুলে দিয়ে কেন বিসর্গ দিলাম। দেখুন এইখানে উকারটা আগে ছিল, তিরু, তিরু মানে এই যে উকারটার মানে ব্যবহারটাই এটা। আর এইখানে আপনি আগে খেয়াল করবেন যে আসলে উকারটাই বেশি ফ্যাক্ট ফেলতেছে কিনা, সেটা আপনি বুঝবেন কিভাবে। আসলে অন্তস্থ রয়ের উকার যদি থাকে তাহলে আপনি উকারকে গুরুত্ব দিবেন। ধরুন আপনার 2টা আছে, অন্তস্থ র আছে, আবার হচ্ছে এই উকারও আছে, তাহলে এইখান থেকে কোনটার গুরুত্ব বেশি দিবেন, অবশ্যই আপনি এটার গুরুত্ব বেশি দিবেন। আপনি যদি রেফ থাকে, রেফের গুরুত্ব বেশি দিবেন। আপনার যদি জফলা থাকে, তাহলে হচ্ছে রফলা থাকে, তাহলে রফলার গুরুত্ব কি দিবেন, বেশি দিবেন। এটা তো আমি জফলা দিয়ে দিয়েছি, রফলা হচ্ছে কোনটা, না এটা রফলা, আর জফলা হচ্ছে এই যেটা। হ্যাঁ, জফলা না রফলা, রফলা থাকলে রফলার গুরুত্ব বেশি দিবেন। তাহলে র থাকলেও আপনি এইগুলার গুরুত্ব বেশি হবে, এই জন্য এটার গুরুত্বটা বেশি হয়েছে। তাহলে এই যে উকারটাকে তুলে দিয়ে আমরা কি দিয়েছি, বিসর্গ দিয়েছি, তারপরে ধান দিয়েছি। তাহলে এইটুকু বুঝতে পেরেছেন। এখন সাউন্ড ঠিক আছে না, সাউন্ড এখন ঠিক আছে না, তাহলে এই যে উকারটাকে তুলে দিয়ে আমরা কি দিয়েছি, হ্যাঁ এখন সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই ব্যাপারগুলো আমরা পারবো, তাই না। আমরা যদি বলি মনোযোগ, দেখুন তো আপনি পারেন কি না, মনোযোগ। হ্যাঁ, মনোযোগটা কি হবে, কোন জায়গায় ভাঙবো বলুন তো, মনোযোগের কোন জায়গায় ভাঙবো, এই উকারে ভাঙবো নাকি এই উকারে ভাঙবো, আগের উকারে ভাঙবো নাকি পরের উকারে ভাঙবো। হ্যাঁ, দেখুন আমি যদি এইভাবে ভাঙতে চাইতাম যে মনু, মনু, তারপরে হচ্ছে মানে এইখানে বিসর্গ দিতাম, তারপরে জগ দিতাম, তাহলে কি হইতো, হইতো না। আসলে হইতো না কেন, আমার এইভাবে ভাঙলেও এই নিয়মটা এরকম হয়ে যেত, মনোজ,
মনুজ বিসর্গ যোগ গ, এটা হইতো, কিন্তু আসলে এইভাবে করা যাচ্ছে না, তাই না? এটা গ দিয়ে কি কোনো অর্থ দিবে, আর জগ দিয়ে কি কোনো অর্থ দিচ্ছে? অর্থ দিচ্ছে না, তাহলে এই প্রসেসে হবে না। আপনাকে দিতে হবে কি এইখানে মনু, এই মনুর জায়গায় আপনাকে ভাঙতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এই মনু দিলে হবে না, আপনাকে রাখতে হবে কি এই যে মন, এই মনের একটা অর্থ রয়েছে, মন বিসর্গ যোগ যোগ। আপনি বুঝতে পেরেছেন কেন এইটা হইল, কেন এইগুলা হইল না, এইগুলা কেন হচ্ছে না, বুঝতে পারতেছেন তো নাকি? এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মনের একটা অর্থ রয়েছে, যুগের একটা অর্থ রয়েছে, তো এই দুইটার অর্থ দিচ্ছে বিদায়ী কি এটা সন্ধি হবে। আপনাকে দেখতে হবে এখানে আসলে অর্থ আসে কি না। আচ্ছা, আমরা রুল 2-তে চলে যাই। 1 নাম্বার রুলে আমরা কি পড়েছি? উকারের ব্যবহারটা পড়ে ফেলেছি। 1 নাম্বার রুলে আমরা কোনটা পড়ে ফেলেছি? উকার পড়ে ফেলেছি। তাহলে 2 নাম্বার রুলে আমরা র পড়ি, এই যে রই আমাদের ঝামেলা বাজাচ্ছে, তাই না? তাহলে আমরা রুল 2-এতে চলে যাই। রুল 2, আমরা বিসর্গ সন্ধি পড়তেছি সবগুলাই। বিসর্গ সন্ধি আপনি পারেন মানে আপনি সন্ধির অলমোস্ট সব কিছু পারেন, আমরা এটা বলে দিতে পারি। যদি র থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, রটাকে তুলে দিয়ে আমরা বিসর্গ দিব। অনেক ক্ষেত্রে র তোলা যাবে না। কেন তোলা যাবে না? অর্থ মিলবে না, অর্থ মিলাইতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও আমরা দেখব। তাহলে আমরা যদি প্রথমেই একটা গুরুত্বপূর্ণ নেই, নিরাকার। নিরাকার, এখন বলবেন যে ভাইয়া লাস্টে তো র রয়েছে, লাস্টের র দিয়ে কেন বিসর্গ করব না? দেখুন, তার আগেই তো র রয়েছে, আমরা আগেরটাকে প্রায়োরিটি দিচ্ছি, তাই না? এবং কোন জায়গায় ভাঙতে হবে? মাঝখান বরাবর ভাঙতে হবে, সেটাও একটা ব্যাপার স্যাপার। তাহলে এই যে দেখুন, এই রটাকে তুলে দিব, এই রটাকে তুলে দিব, তাহলে এই যে র বাদ দিলাম, তাহলে আর কি পড়ে রইল? এই যে আকার, এইখানে আকার পড়ে রইল। এটা খেয়াল করছেন আকার কেন হইল? প্রশ্নটা দেখুন, নিরাকার, নিরাযুগ আকার, নিরাকার, কিন্তু এইখানে র আছে দেখে আমরা কি করেছি? বিসর্গ করেছি, তাহলে নিযুগ আকার, নিরাকার। আচ্ছা, নিরীহ, বলুন তো নিরীহ কি হবে? সবাই কমেন্ট করেন তো, নিরীহ কি হবে? আচ্ছা, এইখানে আসলে দেখেন কি রয়েছে, নি, এই র এর পরিবর্তে আমরা দিয়ে ফেলেছি। হ্যাঁ, এই যে র এর পরিবর্তে আমরা কি করেছি? বিসর্গ দিয়েছি। তাহলে এই যে এখানে দীর্ঘ ই যোগ হ, দীর্ঘ ই যোগ হ রয়েছে। তাহলে আপনি খেয়াল করেছেন এইখানে আমরা কেন দীর্ঘ ই জীব? দীর্ঘ ই যোগ হ, ইহ, তাহলে নি যোগ ইহ। হ্যাঁ, তাহলে দেখুন তো, নিরূপায়, নিরূপায়ের ক্ষেত্রে কি হবে? নি যোগ, এই যে নি বিসর্গ যোগ উপায়, নিরূপায়। হ্যাঁ, তারপরে যদি আমি বলি চতুরঙ্গ, চতুরঙ্গের ক্ষেত্রে কোনটা দিব? এই যে র এর কাছে ভাঙবো। হ্যাঁ, তাহলে হচ্ছে চতু বিসর্গ যোগ। এখন দেখুন এই জায়গায় চতুরঙ্গ, যদি আমি জাস্ট এই গগ দেই তাহলে এটা দিয়ে কোনো অর্থ বোঝায়? বুঝায় না। তাহলে এইখানে দেখুন চতুর অঙ্গ একটা কথা আছে, এই র এর ভিতরে র যোগ অ, এই রটাই মূলত আসলে কি? এই র যোগ অ, এই র এর ভিতরেই র যোগ অ রয়েছে, দেখছেন? র এর ভিতরেই র যোগ অ রয়েছে, বয়শূন্য র এর ভিতরে র যোগ অ রয়েছে। আপনারা খেয়াল করেছেন? র যোগ অ যে রয়েছে, এটা খেয়াল করেছেন? তাহলে চতুরঙ্গের ক্ষেত্রে কি হবে? চতু যোগ গ হবে না, তাহলে এখানে একটা অঙ্গ দিতে হবে, অ রয়েছে এর ভিতরে, তাহলে চতুর যোগ অঙ্গ, তাহলে চতুরঙ্গ হবে। এইটা কেন দিতে হবে সেটা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে বলুন ইয়েস, বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আরেকটা বলুন তো আপনারা, অন্তরঙ্গটা কি হবে? অন্তরঙ্গ কি হবে? অন্ত বিসর্গ যোগ অঙ্গ, অন্তরঙ্গ, অন্ত বিসর্গ যোগ অঙ্গ, অন্তরঙ্গ। প্রাতরাশ কি হবে? প্রাতরাশ। কঠিন লাগতেছে? আমি কিন্তু আসলে এত নিয়মে বিশ্বাসী না। এটা অনেকভাবে আপনাকে অনেকেই পড়াইতে পারে। আমি মিন করব আপনি এইখানে আসলে ইয়েস, এই যে অর্থ পাচ্ছেন কিনা, অর্থ পাইলে ইয়েস। হ্যাঁ, অর্থ পাইলেই ইয়েস, অর্থ পাইলেই ইয়েস। আপনি হচ্ছে
অর্থ পাচ্ছেন কিনা। অর্থ যদি আপনি পান তাহলেই কি হয়ে যাবে, আপনার এটা হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের বিসর্গ সন্ধিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বিসর্গ সন্ধি আসলে যত পড়তে পারবেন ততই ভালো হবে। বিসর্গ এবং নিপাতনের সিদ্ধ সন্ধি একবার যদি পড়ে ফেলতে পারেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনার কথা হচ্ছে বিসর্গ সন্ধি অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনি করবেন, প্র্যাকটিস করবেন বিসর্গ সন্ধি। তাহলে বলেন লাস্টেরটা কি হবে, লাস্টেরটা বলুন। এইখানে কি হবে, প্রাত দিয়ে দিলাম, তাহলে রাসকে আশ করে দিতে হবে। প্রাত যোগ রাস মানে কি হয়ে যাবে, আশ। বুঝতে পেরেছেন? ইজি না? ইজি আছে মনে হয়। আসলে আমি এত কঠিন করে দিচ্ছি না, কিন্তু ইজি আছে। আমি অনেকগুলা হচ্ছে আপনাদের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমার মনে হয় যে অনেকের কাছে সহজ হয়ে যাবে। অন্তরিক্ষ, অন্তরিক্ষ, এই যে এইখানে আমরা ভাঙবো অন্তযোগ ইক্ষ, অন্ত যোগ ইক্ষ, নিরন্ন, নিরন্ন, হ্যাঁ, নিরন্ন, নিরন্ন। তাহলে এটা কি হয়ে যাবে, নি যোগ অন্ন, নিরন্ন, নি যোগ অন্ন, নিরন্ন। আচ্ছা আমরা কি কি পড়েছি, 300, তাই না? তালব্যস্য দন্তাস্য হ, আরে তালব্যস্য দন্তাস্য মূর্ধন্যস্য, এই 300। তারপরে পড়েছি র, রেফ, তারপর হচ্ছে রফালা, তারপর হচ্ছে উ, তারপর হচ্ছে উকার। এইটাই থাকলে আমরা কি বলি, বিসর্গ সন্ধি। এই জিনিসগুলো থাকলে আমরা বলি বিসর্গ সন্ধি। আপনার এইগুলো হচ্ছে মুখস্থ হয়েছে কিনা। এর ভিতর থেকে আমরা দুইটা জিনিস দেখে ফেলেছি। এই যে উকারটা দেখে ফেলেছি, উকার দিয়ে থাকলে কি হয়, বিসর্গ হয়। আর এই যে র দিয়ে থাকলে কি হয়, বিসর্গ হয়। তাহলে এখন রেপ দিয়ে কিছু উদাহরণ করি। এটা 3 নাম্বার রুলসে ফেলে দেই। তাহলে আমাদের 3টা রুলস এইখান থেকে শেষ হয়ে যাবে। আমরা প্রথমে হচ্ছে ইউকার, তারপর হচ্ছে র দেখলাম। এখন আমরা কি দেখব, রেফ দেখব। রেফ দিয়ে দেখলে আমরা বুঝবো যে আমাদের কোনটা হয় আসলে। হ্যাঁ, তাহলে আমরা রুল 3তে চলে যাই। রুল 03। তাহলে এটা কি আসলে মূলত এই রেফ, রেফ যদি থাকে এটাকে আমরা আসলে রেফ বলবো। এই রেফ যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, তাহলে এটা আমরা একদম ইজি আসলে। অন্তর্গত, অন্তর্গত বলুন তো এখন এটাকে কোথায় হবে, এই যে রেফের জায়গায় বিসর্গ হবে। তাহলে অন্ত, এই অন্তর পরেই তো রেফটা ছিল, তাই না? অন্তর্গত, তাহলে এই যে অন্তর আপনি যদি লিখতেন এইভাবে অন্তর, এই যে একটা রফালা দিতেন, তারপরে গত লিখতেন, তাই না? তাহলে সেই জায়গাটাই তো লিখতেন, তাহলে সেই জায়গায় আপনি সন্ধিটা করেন। তাহলে এই যে অন্তস্থ র যেই জায়গায় আছে, অন্ত, অন্ত, এই যে এই জায়গায় বিসর্গ দেন, এই যে রয়ের জায়গায়, এই রয়ের জায়গায় বিসর্গ দেন, প্লাস হচ্ছে কি দিয়ে দেন, গত দিয়ে দেন, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনি বলুন তো দুর্লভটা কি হবে, দুর্লভ। এই অনেক সময় আসে নিচের কোন বানানটি সঠিক, আপনি দেখবেন দুর্লভে দু মানে অনুষ্কারই থাকে, আর দীর্ঘকার থাকে না। হ্যাঁ, তাহলে এটা বলেন দু, এই দুয়ের পরে বিসর্গ, তারপরে কি হবে, লভ, দুর্লভ। আচ্ছা ধনুবিদ্যা বলেন তো কি হবে, ধনুবিদ্যা। আপনার কি ধনুর্বিদ্যা, এই সন্ধিগুলা কি কঠিন লাগতেছে বলুন তো? আপনি যে এটা বিসর্গ সন্ধি এটা চিনতে পারতেছেন, নিচের কোনটি বিসর্গ সন্ধি হবে? হ্যাঁ কঠিন, কিন্তু আসলেই কঠিন। এটা পরীক্ষায় অনেক বেশি কঠিন হয়ে যাবে বিদ্যা, দেখবেন পরীক্ষায় আপনি এগুলাই পারতেছেন না। এখন সহজ মনে হইলেও পরীক্ষায় দেখবেন খুবই কঠিন হয়ে যাচ্ছে। নি, এই যে রেফের জায়গায় নি যোগ নয়। এখন কথা হচ্ছে এই নির্ণয়টা কি ছিল, মূর্ধন্য ছিল নাকি দন্তন্য ছিল, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আগে লিখুন নির্ণয়, এই যে মূর্ধন্য ছিল নির্ণয়, আমি এখানে দন্তন্য লিখে ফেলেছি, তাহলে হচ্ছে কি হবে, নয়। এই যেটা আমার মনে হয় যে এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই, তাই না? এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন তালব্যস্য দিয়ে আমরা যদি পড়ি, রুল 4-এ চলে যাই। রুল 04, বিসর্গ সন্ধি এখন কি আপনাদের কাছে কঠিন লাগতেছে? দেখুন একটা নিয়মেই তো আমি অলমোস্ট বিসর্গ সন্ধি সব শেষ করে দিয়েছি, আবার বাকিগুলো শুধু জাস্ট নামে নিয়ম। এই যে দেখুন তালব্যস্য যেই জায়গায় আছে সেই জায়গায় ভেঙে ফেলুন, নি বিসর্গ যুগ চয়, নিশ্চয়, এটাই বিসর্গ সন্ধি। তাহলে আমি যদি বলি
আরেকটা যদি দেই সেটা দেখুন হয় কি না, দুশ্ছেদ্য। দুশ্ছেদ্য দেখুন এইটার ক্ষেত্রে কি কোন জায়গায় ভাঙবো, এই যে দু। আপনি যখন বিসর্গ সন্ধি পারবেন আপনি মনে করবেন যে সন্ধির 50% শেষ আপনার। হ্যাঁ, সন্ধির 50% শেষ বিসর্গ সন্ধি পারলে। তাহলে আপনি এটা পারেন। এখন রুল 5 দিয়ে যদি আমি বলি, মূর্ধন্য ষ দিয়ে যদি আমি দেখাই, রুল 05, এইগুলো আসলে নামে রুল, আসলে তেমন হচ্ছে না, কারণ আমরা এইগুলো এখন পারি, তাই না? আবিষ্কার, আবিষ্কার। তাহলে বলেন তো কোন জায়গায় ভাঙবো? এই যে মদিনাস্য যে জায়গায় রয়েছে সেই জায়গায় ভাঙবো। তাহলে আবি ও আবি, এই বিসর্গ, তারপরে যুক্কার, আবিষ্কার, আবিযুক্কার, আবিষ্কার। আচ্ছা বলেন দুষ্কর কি হবে? দুষ্কর, সবাই কমেন্ট করেন, দুষ্কর কি হবে? কঠিন লাগতেছে? হ্যাঁ, এখন সহজ লাগবে, কিন্তু পরীক্ষায় ঠিক এগুলাই উল্টা মারবে, বুঝছেন? এগুলাই দেখবেন। এখন দেখবেন এগুলা একদম ইজি লাগতেছে, বাট পরীক্ষার হলে গিয়ে দেখবেন এইগুলাই একটা পাহাড় সমান কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সন্ধি থেকে আসলে সবাই বাস খায়, এটা সিম্পল একটা জিনিস, কিন্তু সবার কাছে কঠিন হয়ে যায়। বাট আমি যেভাবে পড়াচ্ছি এই নিয়মটা যদি একটু মনে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দুষ্কর, দুযুক্কর, দুষ্কর, সবাই পারেন দেখা যায়। হ্যাঁ পারেন, ইনশাল্লাহ পারতে হবে, পরীক্ষায় পারতে হবে, যতই কঠিন থাকুক পারতে হবে, পরীক্ষায় পারতে হবে দুষ্কর। আচ্ছা, এখন আমরা মোটামুটি সবই পড়ে ফেলেছি। একটা ব্যতিক্রমের ভিতরে চলে যাই, ঝামেলার ভিতরে চলে যাই। এতক্ষণ পর্যন্ত তো সবই সহজ পড়লাম, রুল 6-এ চলে যাই। হ্যাঁ, আমাদের শেষ প্রায় ধরতে গেলে বিসর্গ সন্ধি, রুল 06-এ চলে যাচ্ছি। আচ্ছা, রুল 06-এ দেখুন আমি এইখানে একটা ঝামেলা আছে, সেটা আমি একটু বলে দিই। নিরুক, নিরুক কিছু ব্যতিক্রম, এটা রুল 6 মানে কি আপনি লিখেই রাখতে পারেন, এটা হচ্ছে ব্যতিক্রম হবে। হ্যাঁ, ব্যতিক্রম। দেখুন নিরুক আমরা জানি যে এইখানে নিরুক, হ্যাঁ আমাদের এই উকারটাও ভেঙে ফেলা যায়। আমরা জানি এটাকে আসলে কিভাবে করতাম, যে এই যে নি দিতাম, তারপর একটা বিসর্গ দিতাম, তারপর হচ্ছে রগ দিতাম, এটাই তো করার ছিল, তাই না? দেখুন তো আমাদের নিয়ম অনুযায়ী এটাই হওয়ার কথা ছিল না? সবাই বলেন এটাই হওয়ার কথা ছিল কিনা? এখন কি এটা হইছে? এই রগ, এই কথার কি অর্থ মিলছে? মিলে নাই। আমরা বলছিলাম যে শুধু নিয়ম হইলে হবে না, অর্থ থাকতে হবে। আর আমরা তো এত অর্থ জানি না, এই রগের অর্থ কি আমরা সেটা জানি না। যদি রগের অর্থ থাকে তাহলে তো হয়ে যেত, রগের অর্থ এখন আছে নাকি নাই সেটাই তো আমরা জানি না। এখন এই যে একজন বলে ফেলেছেন নিযুক রোগ, আচ্ছা আপনি পেরেছেন আমি মানলাম, কিন্তু আপনি আমাকে এক্সপ্লেন করুন যে এইখানে নিটাকে কেন ঋষিকার দিব, আপনি আমাকে এটা এক্সপ্লেন করুন। নিকে কেন ঋষিকার দিব আর এইখানে বিসর্গ দিব, তারপরে এটা রোগী থাকবে। হ্যাঁ, এটা একটু মুখস্থ করতে হবে ভাই, এটার আসলে আমার কাছেও কোনো নিয়ম নাই, এটা আপনাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা আপনাকে মুখস্থ করতে হবে। যেমন এই যে দীর্ঘিকার যুক্ত কোনো কিছু থাকলে সেটা ঋষিকার হয়ে যায়, দীর্ঘিকার যুক্ত কোনো কিছু থাকলে প্রথমে সেটা কি হয়ে যাবে? ঋষিকার হয়ে যাবে। তাহলে দীর্ঘিকার যুক্ত যদি কোনো ওয়ার্ড থাকে, যেমন কিছু ওয়ার্ড আমি লিখে দিই, যেমন নীরব, নীরব, হ্যাঁ তাহলে এটা কি হয়ে যাবে? এই যে ঋষিকার হয়ে যাবে, নি যোগ রব, রব। তবে আপনি দেখুন এটা তো বিসর্গ সন্ধি, সেটা তো বুঝতে পারতেছেন না, এখানে উকার আছে, র আছে, তার মানে এখানে র আছে, এটা বিসর্গ সন্ধি হবে, সেটা নিয়ে কোনো ঝামেলা নাই। বাট এটার সন্ধি বিচ্ছেদটা একটু ঝামেলা হয়ে গেছে, তাই না? নিয়োগ, নিরোগ, আমি যদি বলি নিরোগ তো দিয়ে দিলাম, নি রক্ত, নিরক্ত, এরকম যদি বলি নিরক্ত, এই কয়টা, এই তিনটাই একটু মনে রাখেন। নি যদি প্রথমে দীর্ঘিকার থাকে তাহলে সেটা কি হয়ে যায়? ঋষিকার হয়ে যায়, তারপরে কি হয়ে যাবে? রক্ত হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আমরা অলমোস্ট বিসর্গ সন্ধি শেষ করে ফেলেছি। আমাদের বিসর্গ সন্ধি এইটুকুই, জাস্ট এইটুকুই, এইটুকু পড়লে আমরা 50% পড়া শেষ করে ফেলেছি। এখন আসি আমরা স্বরসন্ধিতে, সেটা বাংলা হোক তৎসম হোক, দুইটাই কভার করব, বাংলা হোক তৎসম হোক। আপনি জাস্ট বলুন স্বরসন্ধি কোনটা। পরীক্ষায় স্বরসন্ধি থেকে এখন আর প্রশ্ন আসে না। হ্যাঁ, পরীক্ষায় স্বরসন্ধি থেকে প্রশ্ন আসে না, তারপরেও হচ্ছে আমরা পড়ব। কেন পড়ব? আমাদের জানা দরকার আসলে,
প্রশ্ন আসুক বা না আসুক সেটা আমাদের দেখার বিষয় না। আমরা যদি রবীন্দ্র কথাটা বলি, রবীন্দ্র, হ্যাঁ, তাহলে এটাকে ভাঙতে হবে, দুইটাই অর্থপূর্ণ ওয়ার্ড বানাইতে হবে। আমি যদি এইভাবে লিখি রবি যুগ ইন্দ্র, হ্যাঁ, আমি যদি এইভাবে লিখি রবি যুগ ইন্দ্র, তাহলে দেখুন এই রবির কোনো অর্থ নাই, এই রবির কোনো অর্থ নাই, এই রবি দিয়ে আসলে কোনো কিছুই বোঝায় না। বাট এই রবি দিয়া সূর্য বোঝায়, এই রবি দিয়া সূর্য বোঝায়, হ্যাঁ, এই রবি দিয়া সূর্য বোঝায়, এই রবি দিয়া কি বোঝায়? সূর্য বোঝায়। আচ্ছা, এখন দেখেন আপনি কোন রবিটা দিবেন এইখানে। আপনি এখন এই ক্ষেত্রে আপনার আসলে বাংলার কি জানা লাগবে? প্রচুর অর্থ জানা লাগবে। যেমন এই রবি দিয়া যে আসলে কোনো অর্থ হয় না, সেটা আপনি কিভাবে জানবেন? এটা তো একটা কঠিন বিষয়। এই জন্য আপনাকে কিছু সন্ধি মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। যেমন রবীন্দ্র এর ক্ষেত্রে কি হয়? যে রবি যুগ ইন্দ্র হয়। এখন আবার আরেকটা প্রশ্ন থাকতে পারে, এখানে দীর্ঘই দিব নাকি হ্রস্বই দিব? এই একটা ঝামেলা। কেউ কেউ আপনাকে এইভাবে নিয়ম শিখাইতে পারে, যেমন হ্রস্বই যুগ হ্রস্বই মিলে হয় কি? দীর্ঘই। আবার কেউ কেউ বলতে পারে হ্রস্বই যুগ হ্রস্বই মিলে হয় কি কি? হ্রস্বই। এই যে একটা কনফিউজডের জায়গা, কোনটা কখন হবে আমরা আগে থেকে জানি না। আবার বলে হ্রস্বই যুগ দীর্ঘই, সেটা হবে কি? হ্রস্বই। আবার বলে হ্রস্বই যুগ দীর্ঘই, সেটা কি হবে? সেটা বলে আবার দীর্ঘই, হ্যাঁ। তো আবার এরকম যে হ্রস্বই দীর্ঘই যুগ হ্রস্বই, সেটা কি হতে পারে? হ্রস্বই হতে পারে। আবার দীর্ঘই যুগ হ্রস্বই, সেটা আবার দীর্ঘই হতে পারে। একটা কনফিউজডের জায়গা দেখুন, মানে আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না যে এখানে কোনটা আনসার হবে। তা আপনাকে কি করতে হবে? এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এইখানে নিয়ম দিয়ে, আসলে বাংলা ব্যাকরণের যে নিয়ম ছিল ওইটা দিয়ে কেউই আইডেন্টিফাই করতে হবে না। এই জন্য আমি বলবো কিছু সন্ধি আপনি মুখস্থ করে নেবেন। আর এখন স্বরসন্ধি থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। আর এটা যে স্বরসন্ধি সেটা কিভাবে বুঝবো? রবীন্দ্রকে আমরা প্রথমে বললাম রবি যুগ ইন্দ্র, রবি যুগ ইন্দ্র। আচ্ছা, যেই জায়গায় প্লাস করা হয়েছে সেই জায়গাটা খেয়াল করবেন। আমার প্লাস কোথায় আছে? এই যে এই জায়গাটাতে প্লাস আছে, এই জায়গাটাতে। তাহলে এর আগের ওয়ার্ডটা কি আর এই দিকের এই আগের ওয়ার্ডটা কি? দেখুন রবি বি, এই যে বি মানে ই রবি অর্থাৎ রস্বই, রবি, এই যে রবি বি মানে বি ই লাস্টে ই। আর এইদিকে কি হয়েছে? ইন্দ্র ইন্দ্র ই। এই যে প্লাস যেই জায়গায় হয়েছে, এই শুরু এবং এটার শুরু মানে এটার আগেরটার শেষ পরেরটার শুরু, আগেরটার শেষ পরেরটার শুরু, যদি স্বরটা দুইটাই স্বর হয়, মানে স্বরধ্বনির স্বর হয়, দুইটার স্বরে যদি স্বরধ্বনি হয়, দুইটার স্বরে যদি স্বরধ্বনি হয়, তাহলে সেটাই কি হবে? স্বরসন্ধি হবে। স্বরসন্ধি কোনটা হবে? এখন ক্লিয়ার? আমি আরেকটা জিনিস বলে দেই, যদি একটাও যদি ভিন্ন হইতো, এইখানে দুইটাই স্বর হইতে হবে, স্বরধ্বনি হইতে হবে। একটা যদি ভিন্ন হইতো তাইলেই সেটা কি হয়ে যাবে? ব্যঞ্জন ধ্বনি হয়ে যাবে। একটা যদি ভিন্ন হইতো তাইলেই সেটা কি হয়ে যাবে? ব্যঞ্জন ধ্বনি হয়ে যাবে। এখন বলেন ভাই একটা উদাহরণ দেন। হ্যাঁ, উদাহরণ দিব। বজ্জাত, এটাকে ভাঙবো, দুইটা ওয়ার্ড বানাবো, একটা বানাইলাম বদ আর একটা বানাইলাম জাত, বজ্জাত। তাহলে দ বলা যাবে না। এটা যদি আমি লিখি বদ, তাহলে এটা কি হয়ে যাবে? বদ ব দ, এটা হয়ে গেল কি? বদ। তা আমার এই অটা তুলে দিতে হবে, এই অটা বাদ দিব, এই যে এই জায়গায় একটা হসন্ত দিয়ে দিব। তাহলে বদ, এখানে দই আছে লাস্টে, বদ, এখানে দই আছে লাস্টে। আর জাত যা মানে জয়ই আছে লাস্টে প্রথমে। তাহলে এইখানেই আসলে মূলত ব্যঞ্জন সন্ধি হয়েছে, এইখানে মূলত
স্বরসন্ধি হয় নাই, দুইটাই স্বর না, দুইটাই ব্যঞ্জন। বুঝতে পেরেছেন? দেখেন আপনাকে আমি আরও কিছু কনফিউজড করে দিই। হ্যাঁ, আপনাকে আমি আরও কিছু কনফিউজড করে দিই, তাহলে আপনাকে মুখস্থ করার একটা তাড়না জাগবে যে আমার স্বরসন্ধি কিছু মুখস্থ করে ফেলতে হবে। আপনি বলেন নরাধম, নরাদম। আবার বলেন জমানো, জমানো। আবার বলেন পাগলামি। এই তিনটার সন্ধি বিচ্ছেদ আমরা কি করব? পাগলামি। আচ্ছা, নরাদমটাকে কি করব? দেখুন তো, বলুন তো, নরাদমটাকে কি করব? দেখুন এখানে দুইটা ওয়ার্ড বানাইতে হবে, একটা হচ্ছে নর যুগ অধম, এটাই হবে কি নরাদম। হ্যাঁ, নর যুগ অধম। আচ্ছা, এটার ক্ষেত্রে কি বানাবো? জমা যুগ আনো। হ্যাঁ, আমি এখানে জম দিতে পারবো না, জমা যুগ আনো, আনো। আমি যদি জম দেই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এই জম দিতে পারবো না, জমা দিতে হবে। কেন? কারণ ওই যে ওয়ার্ড হবে না যে। পাগলামি, তাহলে হচ্ছে পাগল, পাগল যুগ আমি। তাহলে আমার মূলত এইখানে ওয়ার্ড হইতে হবে, ওয়ার্ড হইতে হবে। আমি যদি ওই অ নিয়ম শিখতাম তাইলে হইতো না। দেখুন এইখানে মূলত কি নিয়ম আছে, যদি আমি বলি এইখানে অ আছে লাস্টে, আবার এইখানে ফার্স্টে কি আছে? অ। তাহলে অ প্লাস অ মিলে হয়েছে কি? আ। তাহলে আমার সেটা নিয়ম শিখে আমি আসলে কখনো সন্ধি বিচ্ছেদ করতে পারতাম না। কারণ এইখানে কি হইলো আবার দেখুন, এই যে আ প্লাস আ, সেটা মিলেও কি হয়েছে? এই যে আ হয়েছে, এই যে আ হয়েছে, আ প্লাস আ মিলেও আ হয়েছে। আবার পাগল, পাগল, তার মানে পাগল অ আছে, আর প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে আমি। হ্যাঁ, পাগল, পাগল অযোকা, তাহলে সেটাও মিলে কি হয়েছে? আ হয়েছে। তাহলে এই যে দেখুন এইখানে পাগল আ, জমানো আ, তাহলে এইখানে আ। তাহলে এক একটার ক্ষেত্রে এক এক নিয়ম মেনটেন করতেছে, তো ঝামেলা হয়ে গেল। আমাকে কিভাবে শিখতে হবে? তাহলে আমাকে আগে সন্ধিটা শিখে ফেলতে হবে, আগে মুখস্থ করে ফেলতে হবে এটা, যে পাগলামি কি হয়? পাগল জোকামি। পাগলামি মানে পাগল জোকামি, পাগলামি মানে পাগল জোকামি। এরপরে আমাকে নিয়ম ফাইন্ড আউট করতে হবে। নিয়ম পড়ে সন্ধি পড়া যাবে না, আমাকে সন্ধি করে নিয়ম পড়তে হবে। তাহলে আমরা স্বরসন্ধির কি কোনো নিয়ম পড়ব? না, স্বরসন্ধির আমরা কোনো নিয়ম পড়ব না। জাস্ট কয়েকটা স্বরসন্ধি যদি আমরা শিখে ফেলতে পারি তাহলেই হবে। আমি যদি এরকম বলি যে একটা বলেন রূপালী, হ্যাঁ, আপনারা দেখি পারেন কি না, আমার মনে হয় পারবেন। হ্যাঁ, রূপালী, তাহলে আপনি এটাকে কি বলবেন? রূপা যুগ আলী, রূপালী, রূপা যুগ আলী, সেটাই হচ্ছে কি রূপালী। এরপরে আমি বললাম স্বাধীন, স্বাধীন, স্বাধীনের হচ্ছে কি হবে? স্বাধীন, স্বাধীনেরটা কি হবে? সযুগ অধীন, সযুগ অধীন। এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এটা এইরকমগুলো মুখস্থ করে ফেলতে হবে। এইগুলো হচ্ছে কি? শশাঙ্ক যদি আমি বলি, শশাঙ্ক, শশাঙ্ক গুরুত্বপূর্ণ সন্ধি আর কি। শশযুগ, শশযুগ, শশযুগ অঙ্ক, শশাঙ্ক, শশযুগ অঙ্ক, শশাঙ্ক, শশযুগ অঙ্ক। তারপরে যদি আমি বলি দ্বৈপায়ন, 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 তাহলে এটা কি হবে? দ্বীপ যুগ অয়ন, দ্বীপ যুগ অয়ন। দেখুন এগুলো আমার মুখস্থ নিয়ে করে ফেলতে হবে, এগুলো হচ্ছে আর বোঝার কিছু নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে যদি আমি বলি পরীক্ষা, পরীক্ষা, তাহলে এটা হবে কি? পরি, পরি যোগ ইক্ষা, পরি যোগ ইক্ষা। এই যে দীর্ঘই দিচ্ছি কিন্তু মাথায় রাখবেন, পরীক্ষা। হ্যাঁ, তো আপনাকে এই জিনিসগুলো কি করে ফেলতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। এইগুলো হচ্ছে আসলে কিছু করার নাই, এগুলো হচ্ছে আমি যদি কোনো নিয়ম দিয়ে মনে রাখতে বলি তাহলে আপনি বাস খাবেন। হ্যাঁ, সতীশ, এই সতীটা কি হবে? ঋষিকার হবে না, এটা দীর্ঘিকারই হবে, কারণ এই সতী নারী বোঝাচ্ছে, সতী যোগ ঈশ, তাহলে এটা আমার দীর্ঘই দিতে হবে। সুধীন্দ্র কথা যদি আমি বলি, সুধীন্দ্র, সুধীন্দ্র কি হবে? সুধী যোগ ইন্দ্র, সুধী যোগ ইন্দ্র, এইটা রস্যই হবে, কারণ ইন্দ্র মানে ওই যে 5 ইন্দ্রিয় যেটা আমরা বুঝি। তাহলে অভিপ্সা, অভিপ্সা, অভিপ্সা কি হইল? কি হবে? অভিযোগ, এইখানে অভিটা ঋষিকার হবে। হ্যাঁ, অভি, অভিযোগ ইপসা, তাহলে এটা দীর্ঘই হবে ইপসা, তাহলে অভিপ্সা। কটুক্তি যদি আমি বলি, কটুক্তি, কটু উক্তি, তাহলে সেটা কি হবে? কটু যোগ এই রসুকার হবে, তারপর হচ্ছে উক্তি, কটুক্তি হবে। তাহলে বোধোক্তি যদি আমি বলি, বোধোক্তি, বোধোক্তি,
তাহলে সেটা কি হবে? বধূ যোগ উক্তি, সেটা হবে বোধোক্তি। তারপরে এরকম যদি আরও আমি বলি, স্বেচ্ছা কি হবে? সযোগ ইচ্ছা, স্বেচ্ছা। তারপরে আমি বলি যথেষ্ট কি হবে? যথেষ্ট, আচ্ছা যথেষ্ট, যথাযোগ ইষ্ট। এখন একটা প্রশ্ন আপনার মনে আসছে যে মদিনাস্য থাকলে তো বিসর্গ হয়, এখানে বিসর্গ কেন করলাম না? দেখুন, আমি যদি এখানে বিসর্গ করতে চাইতাম যথে বিসর্গ, তারপরে কি করতে চাইতাম? এই দিয়ে কি কোনো অর্থ দিবে? এটা দিয়ে কি কোনো অর্থ আসবে? অর্থ আসবে না। তাহলে এটা কিভাবে করব? এটা হবে না, আলাদা করা যাবে না। তাই এই জন্য মদিনাস্যটা আসলে বেলু দিবে না, বেলু এইখানে দিবে না, বুঝছেন? এখানে বেলু আসবে না, কারণ এটা তো আমার ওই নিয়মে পড়তেছে না ভাই। পড়লে সে না আমি এটা ফালাইতে পারতাম। তাহলে এইখানে যথাযুগ ইষ্টই বানাইতে হবে। আমার এই মদিনাস্য দিয়ে ভাঙতে পারবো না, আমি শেষের ওয়ার্ড দিয়ে ভাঙতে পারবো। যুক্ত অক্ষর মাঝখানে থাকতে হবে। যুক্ত অক্ষর কোথায় থাকতে হবে? মাঝখানে থাকতে হবে। এইখানে আমি প্রথমটা দিয়েই ভাঙতে পারতেছি, কেন? কারণ এই যে সযোগ ইচ্ছা হয়ে যাচ্ছে, অর্থ মেন। এখানে মেন কথা হচ্ছে আমাকে অর্থ ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, অর্থ ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি আরও কিছু সন্ধি লিখে দেই, আপনারা লিখুন। নবৌরা, হ্যাঁ, নবরা, নবযুকুরা, নবরা, নবযোগ উরা, নবৌরা। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলা নিয়ে আর কোনো দ্বিমত প্রকাশ করা যাবে না, এগুলা নিয়ে দ্বিমত প্রকাশ করা যাবে না, এগুলো আমাকে মুখস্থ করতে হবে। যথাযোগ উচিত, যথাযোগ উচিত, এইখানে এই তই দিতে হবে, উচিত, এটা দিবেন না। হ্যাঁ, উচিত, এটা অনেক সময় হয়, বাট এটা দিবেন না, এটা আসলে তৎসমতেই রয়ে গিয়েছে। তো আমরা দিব দৈনিক কি হবে? দিন যোগ এক, জৈনিক বা জৈনক, জন যোগ এক। মানে আমার দেখবেন এইখানে অর্থ আসতেছে কিনা, অর্থ আসলেই হবে। মতৈক্য, মতযোগ ঐক্য। তো আমরা এইভাবে আরও মোটামুটি পড়ে ফেলতে পারি। যেমন হচ্ছে বনৌষধি, তাহলে কি হবে? বনযোগ ঔষধি হবে, বনযোগ ঔষধি। হ্যাঁ, এইখানে কিন্তু আপনি ওই ঔষধি দেওয়া যাবে না, মাথায় রাখবেন, এটা হবে না। ঔষধি, এটা হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, বনৌষধি। তাহলে হচ্ছে মহৌষধি, তাহলে এটা কি করব? মহাযোগ ঔষধি, মহাযোগ ঔষধি, ওইটা কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে আমি যদি বলি দেবর্ষি, তাহলে এইখানে দেখুন রেফ আছে, কিন্তু এটা লাস্টে, এই জন্য হবে না, মাঝখানে থাকলে হয়ে যেত এটা বিসর্গ। তাহলে আমরা এটা কি বলবো? দেবযুগ ঋষি, দেবর্ষি। মহর্ষি, মহাযুগ ঋষি। তাহলে এখানে কিন্তু আমি বুঝেই ফেলতেছি এটা কি হবে? মহাযুগ ঋষি, মহর্ষি। হ্যাঁ, তা আমি আরও এইভাবে ক্ষুধার্ত, তাহলে হচ্ছে ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত। হ্যাঁ, শীতার্থ, এগুলা কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, শীত যোগ ঋত, শীতার্থ। বয়ার্থ, বয় যোগ ঋত, বয়ার্থ। হ্যাঁ, প্রত্যুষ, আমি যদি বলি প্রত্যুষ, কেউ যদি আমার সাথে সাথে এখন না লিখতে পারেন, তাহলে হচ্ছে আপনি আবার ভিডিওটা দেখে নেবেন একদম স্লো মোশন করে। প্রতিযোগ উষ, প্রত্যুষ, প্রত্যেক, প্রতিযোগ এক, বোরিং লাগতেছে বলুন তো? ইত্যাদি, ইতিযোগ আদি। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, কিন্তু আপনি আবার চলে যান না। হ্যাঁ, কারণ চলে গেলেই মিস করবেন।
পড়ার কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ নিপাতনের সিদ্ধ কিন্তু আমরা পড়ি নাই, ওটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, অধিযোগ অক্ষ, অধিযোগ অক্ষ। আচ্ছা, আজকেই শেষ করব, আমাদের আসলে এত সুযোগ নাই যে আমরা অনেক বেশি ক্লাস নিব বাংলা ব্যাকরণের, সেই সুযোগটা নাই, কারণ আমাদের ইংলিশ গণিত অনেক বেশি ক্লাস হয়। হ্যাঁ, সুযোগ আগত, সুযোগ আগত, সু মানে হচ্ছে খুবই ভালো, এরকম ভালো বোঝায়, ভালো বোঝানোর জন্য সু ব্যবহার করা হয়, তাহলে সুযোগ আগত। তন্নি, হ্যাঁ তন্নি নামটা অনেক সুন্দর না, তন্নি, তাহলে এটা দেখুন তন্নি, তনুজুকি, এই তনুজুকি, এটা একটু ব্যতিক্রম, রস্যই দিয়েও এখানে একটা অর্থ প্রকাশ করে বা দীর্ঘই প্রকাশ করে, এটা একটু মাথায় রাখবেন। এটা অনেক ক্ষেত্রে অনেকের সন্ধিই মনে হয় না, তনুযুক ই, এই ই দিয়া ভালো কিছু বোঝাচ্ছে আর কি এইখানে, এটা আসলে একটু ব্যতিক্রমের মধ্যে পড়ে যাচ্ছে, এই ইয়েরও একটা অর্থ আছে এইখানে, মাথায় রাখবেন, তনুযুক ই, তন্নি। হ্যাঁ, তাহলে অমৃত, অমৃত, আচ্ছা এটা এটা যদি আমি একটু লিখে দিই, অমৃত, আচ্ছা অমৃত, তাহলে হচ্ছে এটা অনুযুগ, অনুযুগ ইত, এই দুইটা একটু মাথায় রাখবেন, এই দুইটাও একটু গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, এই দুইটা একটু গুরুত্বপূর্ণ আছে। অনেকগুলা লিখে ফেলেছি, মাথার উপর দিয়ে যাচ্ছে না সিস্টেমেই আছে, বলেন তো এখন কি আছে না সিস্টেমেই আছে এখন পর্যন্ত? আচ্ছা আমি আরও কিছু লিখি। হ্যাঁ, পিত্রালয়, পিত্রালয়, তাহলে হচ্ছে পিতৃযুগ আলয়। হ্যাঁ, পিতৃযুগ আলয়, তারপর হচ্ছে গবেষণা, গবেষণা, গুযুগ এষণা, গুযুগ এষণা, লবণ, 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 লুযুগ, লুযুগ অন, লবণ, লুযুগ অন, পবিত্র, পুযুকিত্র, আচ্ছা পবিত্র, পবিত্র, পুযুগ ইত্র, পবিত্র, নয়ন, নয়ন, নেযুকন, নয়ন, নেযুক অন। আচ্ছা একটা দিয়ে শেষ করে দিচ্ছে এই স্বরসন্ধি, যাচ্ছে তাই, যাচ্ছে তাই, তাহলে এটা তিনটা হবে। হ্যাঁ, যা যুগ ইচ্ছা, কারণ তিনটা দিয়ে অর্থ প্রকাশ হয়, যা যুগ ইচ্ছা যুগ তাই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে এসেছিলাম দুইটা শব্দ দিয়ে সন্ধি, না দুইটা শব্দ না, এখানে তিন বা চার যাই কিছু থাকুক, হ্যাঁ সবই হবে, হ্যাঁ সবই হবে, সবগুলাই হবে। আর বেশি সময় লাগবে না, আর 20টা মিনিট দেন না, আমাদের তো সাউন্ডে একটু প্রবলেম করছিল দেখেছেন, আর 20টা মিনিট দেন সময়। হ্যাঁ 20টা মিনিট দেন, 20টা মিনিট দিলেই হচ্ছে আমরা শেষ করে ফেলবো। আরেকটু আরেকটু আছে বুঝছেন, সিস্টেমেই আছে আলহামদুলিল্লাহ, মাথার উপর দিয়ে না গেলেই হচ্ছে। তাহলে সন্ধি আসলে দুইটা শব্দের হয় এমন না, সন্ধি কিন্তু 3-4টা শব্দেরও হতে পারে। হ্যাঁ, 3-4টা শব্দেরও সন্ধি হতে পারে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা ব্যঞ্জন সন্ধি পড়ি, এরপরে হচ্ছে আমরা নিপাতনের সিদ্ধ কিছু সন্ধি পড়ব। এইখানে গুরুত্বপূর্ণ আসলে কি কি জানেন, বিসর্গ আর হচ্ছে নিপাতনের সিদ্ধ, এই দুইটা যদি পড়ে যান পরীক্ষায় তাহলে আপনি নাম্বার পেয়ে যাবেন, বিসর্গ আর নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ যেগুলা নিয়ম মানে না, হ্যাঁ নিপাতনের সিদ্ধ। আচ্ছা এর ভিতর থেকে বিসর্গটা আমরা পড়ে ফেলেছি, 300 যদি থাকে, আর যদি র থাকে বা রেফ থাকে বা হচ্ছে উকার থাকে, উকার বা হচ্ছে ডিরেক্টলি উ থাকে বা রফলা থাকে, তাহলেই হয়ে যায়। হ্যাঁ, ওইটা বিসর্গ হয়ে যায়। বিসর্গ আমরা বুঝে গেছি। নিপাতন আসলে এটা কোনো নিয়ম মানে না, এটা মুখস্থ করতে হবে, কিছু নির্দিষ্ট সন্ধি আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। নিপাতনের সিদ্ধ এখানে প্রায় 20-25টা সন্ধি আছে, ওটা মুখস্থ করে ফেলতে হবে। পরীক্ষা আসবে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, তাহলে ওইটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা আমরা ব্যঞ্জন সন্ধি বেশি পড়বো না, জাস্ট 5 মিনিট ব্যঞ্জন সন্ধি পড়বো, এরপরে আমরা নিপাতনের সিদ্ধে চলে যাব। ব্যঞ্জন সন্ধির আমরা কি ব্যাপারটা, যে কোনো একদিকে কি হয়ে যাবে, মানে ব্যঞ্জন চলে আসবে। হ্যাঁ, নিচে একটা হসন্ত থাকবে, এটা হচ্ছে আরেকটা ব্যাপার, যে আমরা যদি এরকম বলি, যেমন আমি যদি বলি সচ্চরিত্র, হ্যাঁ বা এটার ব্যাপারটাই দেখো, সচ্চরিত্র,
দেখুন এটা আমরা কীভাবে ব্যবহার করব, সচ্চরিত্র। এখানে যদি আমি সচ্চ দেই, এটা দিয়ে আসলে কোনো অর্থ ব্যবহার আসবে? আসবে না। তাহলে আমি বুঝতেছি সচ্চরিত্র মানে কি, যার চরিত্রটা খুব সৎ, তাহলে সৎ হবে আর কি হবে, চরিত্র হবে। তাহলে এটা ব্যঞ্জন সন্ধি কীভাবে হলো, এখানে লাস্টে ত চলে এসেছে, আর এইখানে প্রথমে চ চলে এসেছে, কোনো স্বর নাই। স্বর না থাকলে কি হয়ে যাবে, একটাও যদি ব্যঞ্জন হয় তাহলেই ব্যঞ্জন, তাহলে এটা ব্যঞ্জন সন্ধিই হবে। আচ্ছা, তাহলে আমার অর্থ মিলাইতে হবে, আসলে অর্থ মিলাইতে হবে। হ্যাঁ, যেমন নাচ জামাই, হ্যাঁ এই যে না বর্গীয় জ জামাই, আগে কিন্তু আমরা অনেক নিয়ম পড়েছি যে বর্গীয় জ থাকলে ওই ক বর্গীয় থাকলে গ থাকলে ক হবে, এরকম মানে ক খ গ, গ থাকলে ক হবে, এরকম অনেক নিয়ম পড়েছি, সেই নিয়মগুলো আর লাগবে না। তাহলে নাচ জামাই কি হবে, নাথ যুগ জামাই হবে, নাথ যুগ জামাই। আচ্ছা, ঘুম আসলে জানেন কি করবেন, চোখের পাতি দৌড়ে ওই যে টম এন্ড জেরিতে দেখবেন ওই টম কি করে, ওই পাহারা দেওয়ার জন্য, জেরিকে পাহারা দেওয়ার জন্য রাখে, তো টমের তো প্রচুর ঘুম আসতেছে, ঘুম আসলে কি করে, চোখ আঁকায় রাখে, হ্যাঁ তারপরে সেই ঘুমায়। তো আপনি সেই কাজটা করবেন, হ্যাঁ বুঝছেন, চোখ আঁকায় ফেলেন চোখের উপরে, তারপরে দেখবেন ক্লাস করতেছেন তো আর ওইটা বোঝা যাবে না যে আপনি ঘুমায় ক্লাস করতেছেন, বুঝছেন, টমের মতন কাজ করেন। আচ্ছা, নাত যুগ জামাই, তাহলে আমরা এটা বুঝতেছি নাত যুগ জামাই, হ্যাঁ নাত জামাই। তারপর হচ্ছে আরও যদি আমরা বলি উদ্ধার, দেখুন ব্যঞ্জন সন্ধি বেশি আসে না, তো এগুলো আসলে আসে না, তাই আমি আর বেশি গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না। উদ্যোগ হার, তবে সন্ধির ব্যাপারটা আপনি বুঝছেন তো, এখানে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, আমি জাস্ট আর 2-3টা দেখাই তাইলেই হবে, কারণ এটা তো আসে না, বুঝছেন, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি আসে না পরীক্ষায় এখন, আর আগে আসতো। হ্যাঁ, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেন তাহলে হয়তো আগে আসতো, বাট এখন আসে না, রিসেন্ট আসে না। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা, তাহলে তদ্ধিত, এটা একটা গুরুত্বপূর্ণ সন্ধি, এটা একটু মাথায় রাখেন, যদি আসে এটাই আসতে পারে এরকম। তদ্ধিতকে আমরা কিভাবে ভাগ করব, তদ্যুখিত, তদ্ধিত, আমরা এখানে জাস্ট অর্থটা মিলাবো। সংখ্যাটা আসলে কি হবে, সমযুক্ষা, সংখ্যা, তাহলে এটা হবে। হ্যাঁ, রাজ্ঞী, হ্যাঁ রাজ্ঞী, তাহলে এটা হচ্ছে রাজযুগ্নি, রাজ্ঞী, হ্যাঁ রাজযুগ্নি, এই হসন্তটা কিন্তু দিতে হবে, বুঝছেন, এটা কিন্তু ব্যঞ্জন সন্ধির একটা বড় জিনিস। তাহলে আমি যদি বলি ষষ্ঠ, তাহলে এটা হবে কি শস যুগ থ, ষষ্ঠ। হ্যাঁ, তাহলে হবে তৎসম, যদি আমি বলি তৎসম, তাহলে হচ্ছে তৎসম, তৎসম। জাস্ট এই পর্যন্তই, আমাদের আর ব্যঞ্জন সন্ধি পড়া লাগবে না। এখন আমরা চলে যাব নিপাতনের সিদ্ধ সন্ধিতে। নিপাতনের সিদ্ধ, ভার্সিটিতেও এমন একটা স্যার পেয়েছিলাম, আসলে কি করবেন বুঝছেন, পড়াশোনা তো আসলে গ্যাপ দেওয়া যায় না, পড়তেই হবে, কি আর করা। আমার কোর্সে ভর্তি হয়েছেন মানে দেখবেন আমার কোর্সে আমি বলেছিলাম 80টা ক্লাস নিব, হ্যাঁ 80 ক্লাস তো হয়েই গেছে, ওইখানে আবার আরেকটা কথা বলে দিয়েছিলাম 80+, ওই প্লাসটা আসলে কয়টা সেটা কিন্তু বলা হয় নাই, তাই না। আবার হয়তো কিছুদিন আগে বলেছিলাম 120+, তো 120+কে কমায় নিয়ে আসছে, অনেকেই বলে এতগুলা ক্লাস নেবেন স্যার, মানে সন্দেহ করে যে আসলেই কি 120টা ক্লাস নিব কি না, মাত্র 1500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি, আবার বলতেছে যে 120টারও বেশি ক্লাস নেবে, একটা সন্দেহ করতেছিল একজন। আচ্ছা, আমি বললাম তাহলে কমায় দিই ক্লাস, আমি বলছি কি ক্লাস হবে 80+। এখন এই 80+, যে এই 80 এর প্লাস, যে এই প্লাসের মিনিংটা বুঝে নাই সে, যে আমার কোর্সে আসলে কতগুলা ক্লাস হইতে হবে, সে এমনিতেই সন্দেহ করতেছিল যে আসলেই 80টা ক্লাস হবে কিনা, মাত্র 1500 টাকার একটা কোর্স, আবার সেটাতেও কিভাবে আবার 80টা ক্লাস নেয়, মানে স্যারের কি মাথা ঠিক আছে যে এতগুলা ক্লাস কেন নেবে। আর আপনি দেখেন আমরা মানে আমার টার্গেট, আমি ইংলিশই ক্লাস নেব 50টা, আর সেই লোক তো ভাবতেছে যে 80 ক্লাস কিভাবে হবে। হ্যাঁ, তা আমি তো ইংলিশই নেব 50টা, আর অন্য সাবজেক্ট পড়াবো না, বাংলা ব্যাকরণ পড়াবো না, বাংলা সাহিত্য পড়াবো না, গণিত পড়াবো না, মানসিক দক্ষতা পড়াবো না, বাংলাদেশ বিষয়াবলী পড়াবো না, আন্তর্জাতিক বিষয়াবলী পড়াবো না, ভূগোল পড়াবো না, হ্যাঁ নৈতিকতা ও সুশাসন পড়াবো না,
অলমোস্ট আমি বিসিএস এর ফুল সিলেবাসটাই কভার করে দেবো। তাহলে আমার কি 80 ক্লাসে হবে কিছু? ও আবার ইংলিশ সাহিত্য পড়াবো না? আবার যদি রিটেনের জন্য একটু ইনস্ট্রাকশন দেই, রিটেনের জন্য কিভাবে পড়তে হবে সেটা পড়াবো না? আবার যদি আমি বলি যে ভাইবার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া, আবার এই যে ট্রান্সলেশন শিখাবো, এই ট্রান্সলেশনের তো প্রায় 10টার মতন ক্লাস লাগতে পারে, তো আমি এইগুলা কখন পড়াবো? মানে এগুলা পড়াইতে হবে না? ওকে, আমরা হচ্ছে ক্লাসের মাঝখানে কথা বলবো, অবশ্যই কথা বলবো, না হলে তো একঘেয়েমি চলে আসবে, ঘুম চলে আসবে, বুঝছেন? মাঝে মাঝে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, একটু মজা করতে হবে। হ্যাঁ, মজা ছাড়া আসলে টানা পড়তে থাকলে আসলে ঘুম চলে আসবে। আর আমার অভ্যাসই হচ্ছে এরকম একটা টানা পড়ানো। আমি আগে অ্যাডমিশনের ক্লাস নিতাম, বুঝছেন? অ্যাডমিশনের বলতাম যে আজকে মাত্র 1 ঘন্টার ভিতরে আমরা শেষ করে দেবো আমাদের প্ল্যান, যদি শেষ না হয় তাহলে আরেকটু বেশি চলতে থাকবে। এই 1 ঘন্টার কথা কইয়া আমি তাদের ম্যাক্সিমাম সময় ক্লাস নিতাম 5 আওয়ারের মতন। হ্যাঁ, তো বলতো স্যার আপনার আসলে এনার্জি কই থেকে আসে, এত এনার্জি কই থেকে পান? আমি বলি বাবারে, বুঝবা কিভাবে যে তোমাদের নিয়ে আমি যে কি পরিমাণ চিন্তা করি সেটা যদি বুঝতা তাইলে হচ্ছে আর এই প্রশ্নটাই করতা না। যে আমার কথা হচ্ছে তুমি আমার কাছে পড়তেছো মানে কি আমার কাছে সর্বোচ্চটা আশা করতেছো, যে কোনো মূল্যেই হোক তোমার একটা ভার্সিটিতে চান্স পাওয়া দরকার। এখন আমার কাছে পড়ার পর যদি তুমি ভার্সিটিতে চান্স না পাও, সেই ক্ষেত্রে আমার নিজেকেই হতাশ মনে হবে। আসলে 3 মাসে সব শেষও করা যায় না, তো এই জন্য আসলে অ্যাডমিশনটাকে স্কিপ করে ফেলেছি, এখন আর অ্যাডমিশনের ক্লাসই নেই না। হ্যাঁ, আগে অনেক বেশি ক্লাস নিতাম, 4 ঘন্টা 5 ঘন্টা আরও বেশি সময়ও পড়াইতাম, অ্যাডমিশনের ক্লাস নিতাম। এখন আসি আমরা নিপাতনের সিদ্ধ পড়ব, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নিপাতনের সিদ্ধ সন্ধি, হ্যাঁ, নিপাতনের নিপাতনের সিদ্ধ। দেখুন এইখানে তো অনেকগুলো আছে, আমি এতগুলো তো মনে রাখতে পারি না, অল্প কিছু মনে রেখেছি, আপনিও অল্প কিছু মনে রাখেন। এই অল্প কিছু মনে রাখলে আপনার পরীক্ষায় কমন পড়ে যাবে। তাহলে স্বরসন্ধি থেকে আমরা 6-7টা মনে রাখবো, জাস্ট। সপ্তাহ মনে রাখতে পারি না, আমি নিজেই পারি না। তো আপনি চেষ্টা করিয়েন, একটা বই থেকে দেখে নিয়েন যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি আর কতগুলো আছে। এগুলো নিয়ম মানে না, বুঝছেন? এগুলো নিয়ম মানে না। এর ভিতরে আমরা যদি 1 নাম্বার দিয়ে বলি কুলটা, কুলটা, এই কুলটা কোনো নিয়ম মানবে না। এটা এইখানে যদি কোনো নিয়মও পড়ে যায়, বিসর্গ সন্ধিরে যদি কোনো নিয়ম পড়ে যায়, সেটাও মানবে না। হ্যাঁ, সেটাও মানবে না। তাহলে এটা কি হবে? কুল যোগ অটা, কুল যোগ অটা। হ্যাঁ, এটাই হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। এইখানে বোঝা যায় এখানে একটা অ আছে, আবার এইখানে কি আছে, একটা অ আছে, তাহলে সেটা দিয়েই বোঝা যায় এটা একটা স্বরসন্ধি। কিন্তু এটা বোঝা যায় না যে এটা একটা নিপাতনের সিদ্ধ, এইখানে কোনো নিয়ম মানে নাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কুলোটা। আপাতত ঘুম দরকার না, না ঘুমানো যাবে না, ঘুমাইলে জরিমানা দিতে হবে। হ্যাঁ, আপনি জরিমানা দিয়ে তারপরে ঘুমান, নাহলে ক্লাস করেন, বুঝছেন? ঘুমানো যাবে না। তাহলে এটা আমরা মনে রাখবো, কুলটা, কুলজু কটা। আচ্ছা, আরেকটা মনে রাখবো, পৌর। পৌর মানে কারা? ওই যে যারা বয়স্ক হয়ে যায়, যেমন এই যে আমি। হ্যাঁ, আমার বয়স তার কম হয় নাই, তো আমি একটা পৌর লোক। হ্যাঁ, পৌর আসলে বলা হয় 60 ঊর্ধ্ব মানুষদেরকে। 60 ঊর্ধ্ব তো হয় নাই, দূরে রাখলাম আর কি, মনে মনে যে আমার বয়সটাও 60 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে প্রযুক ঔড়। হ্যাঁ, তাহলে এটা উড়, এই দীর্ঘ দিতে হবে, আর হচ্ছে ডয় শূন্য দিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। পৌড়, হ্যাঁ, মানে খুবই প্রবীণ, প্রবীণ যারা থাকে, এটা 60 ঊর্ধ্ব মানুষদেরকেই ধরা হয় এখন বর্তমানে। তাহলে 3 নাম্বার হচ্ছে অনন্য, অন্যান্য, অন্যান্যটাকে যদি পড়ি অন্য যুগ অন্য, অন্য যুগ অন্য, অন্য যুগ অন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এগুলাই আসে, বুঝছেন? যে বলবে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, তাহলে আপনাকে এটা খুঁজে খুঁজে বের করতে হবে। 4 নাম্বারটা যদি আমি বলি মার্তণ্ড, মার্তণ্ড, মার্তণ্ড কি হবে? মার্তযুগ, মার্তযুগ অণ্ড, মার্তযুগ অণ্ড, মার্তণ্ড, মার্তযুগ অণ্ড, মার্তণ্ড। শুদ্ধোদন, 5 নাম্বার যদি আমি বলি শুদ্ধোদন, শুদ্ধ, শুদ্ধ ধন। এগুলা বসে বসে মুখস্থ করবেন, কোনো ছন্দবন্ধ নাই। ছন্দবন্ধ অনেক বইয়েই পাবেন, আমি ছন্দ বিলিভ করি না, কারণ ছন্দ আমার মনে থাকে না।
ছন্দ আমি বিলিভ করি না, ছন্দ আমার মনে থাকে না, তো আমি ছন্দ পড়াইতে রাজিও না। আচ্ছা, প্রেষণ, প্রেষণ ডিরেক্ট মুখস্থ, মানে আমার মতন ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন, যা পড়াচ্ছি ডিরেক্ট মুখস্থ, এখানে আর কোনো ভাবারই দরকার নাই। হ্যাঁ, ডিরেক্ট মুখস্থ। প্রেষণ, প্রেষণ, প্রজুকেশন, প্রজুকেশন, প্রেষণ কি হবে? প্রজুকেশন। এই 6টাই মুখস্থ রাখেন আপাতত স্বরসন্ধির জন্য। আচ্ছা, আমরা ব্যঞ্জন সন্ধিতে চলে যাই এখন। নিপাতনের সিদ্ধ, হ্যাঁ, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে কি? বৃহস্পতি, বৃহস্পতি। দেখেন এটা কিন্তু বিসর্গ হওয়ার কথা ছিল, তাই না? বৃহস, এই যে দন্ত স পায়ে গেছে, বৃহস্পতি। এখন এটা অনেকেই বিসর্গই করে ফেলবে, যেমন কি করবে? বৃহ যুগ পতি। এই কাজটা যদি করে ফেলেন পরীক্ষার মধ্যে, তাইলেই জিরো, তাইলেই জিরো। এই কাজটা করলেন না তো জিরো পেয়ে গেলেন। এটা হবে না, তো এটা হবে না। হবে কোনটা? বৃহৎ যুগপতি। আমাদের নিয়ম অনুযায়ী তো ওইটাই হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমাদের বৃহস্পতিটা কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। যেটা বিসর্গ সন্ধি হবে না ভাইয়া, এটা বিসর্গ সন্ধি হবে না, এটা বৃহৎ যুগপতি হবে, বৃহস্পতি, বৃহৎ যুগপতি হবে। হ্যাঁ, সেমভাবে পরস্পরটা যদি একটু চিন্তা করেন, পরস্পর, এই যে 300 হ, 300-র ভিতরে, তাহলে এটাও যদি পর যুগ পর, মানে এরকম হওয়ার কথা ছিল, পর বিসর্গ যুগ পর, এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বিসর্গ দেওয়া যাবে না, এটা বিসর্গ হবে না, এটা নিপাতনের সিদ্ধ, এটা নিয়ম মানবে না। এটা কি হবে? পর যুগ পর, পর যুগ পর, পর যুগ পর। তাহলে এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ, মাথায় রাখতে হবে। বৃহস্পতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আসবে পরীক্ষায়। হ্যাঁ, দেখবেন এগুলাই আসে, আমি যেগুলো দিচ্ছি এগুলাই আসে। 3 নম্বরে শিখে ফেলেন বনস্পতি, বনস্পতি শিখে ফেলেন বনস্পতি, বনযুগ, বনযুগ, বনযুগপতি, বনস্পতি, বনযুগপতি, বনস্পতি, বনযুগপতি, বনস্পতি। হ্যাঁ, বনযুগপতি, বনস্পতি। আচ্ছা, 4 নাম্বার লিখে ফেলেন একাদশ, একাদশ, 1 যুগ 10, 1 যুগ 10, একাদশ। মনীষা, 5 নম্বর লিখে ফেলেন মনীষা, মনীষা হচ্ছে কি? মনস, মনস যুগ ঈশা, ঈশা, মনীষা। 6 নাম্বার লিখে ফেলেন হরিশচন্দ্র, হরিশচন্দ্র। এটাও দেখেন আমরা বিসর্গ করে ফেলতাম। হ্যাঁ, এই যে তালবাস্য যে এইখানে আসছে, বিসর্গ করে ফেলার কথা ছিল, কিন্তু এটা বিসর্গ করা যাবে না। হরি যুগ চন্দ্র, হরিচন্দ্র। আর জাস্ট 10 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, চলে যান না, হরিশচন্দ্র। তারপর হচ্ছে কত নাম্বার করলাম? ওরে বাবা, 5, 6, 7 নাম্বার আশ্চর্য। এ দেখেন এগুলা হচ্ছে আমরা কি করে ফেলার কথা? বিসর্গ সন্ধি করে ফেলার কথা, কিন্তু এটা বিসর্গ সন্ধি হচ্ছে না। এটা কি হয়ে যাচ্ছে? নিপাতনের সিদ্ধ আবার ব্যঞ্জন সন্ধি হয়ে যাচ্ছে। বিসর্গ তো হচ্ছেই না, নিপাতনের সিদ্ধ আবার ব্যঞ্জন সন্ধি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। ষোড়শ, আপনি যদি ছন্দ দিয়ে মনে রাখতে পারেন, ছন্দ দিয়ে মনে রাখেন, আপনি হচ্ছে ছন্দ বানাই নিয়েন, শর্ট যুগ 10, বাট আমার ছন্দ মনে থাকে না, এইভাবেই মুখস্থ করে ফেলতে হবে। পরীক্ষা আসলে তো ছন্দ বাবার সময় আছে। পতঞ্জলি, পতঞ্জলি, পতযুগ অঞ্জলি। তস্কর, হ্যাঁ তস্কর দুন্তাস হবে, কারণ এটা একটা বিদেশি শব্দ, তাই না? তস্কর, তৎযুগকর, বিদেশি শব্দে কি হয়? দন্তস্ব হয়। আচ্ছা, দুল্লোক, দ্বীপযুগ লোক। হ্যাঁ, দোল, আরে বানানো ভুল করি ভাই, দোল্লোক, দ্বীপ যোগ লোক। আচ্ছা, আর আর শিখা লাগবে না বেসর্গ, মানে ইয়ের সন্ধি থেকে। এখন আমরা বিসর্গ সন্ধি দেখব, বিসর্গ সন্ধি। হ্যাঁ, নিপাতনের সিদ্ধ আবার বিসর্গ, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। একদম লাস্টে যেটা পড়তেছে, নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি। হ্যাঁ, নিপাতনের সিদ্ধ। আর জাস্ট 10টা মিনিট অপেক্ষা করেন, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। নিপাতনের সিদ্ধ, সিদ্ধ
বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। আচ্ছা ওকে, এটার ভিতরে আমরা যদি প্রথমে 4টা মনে রাখি তাহলেই হবে, 4টা দিলেই হবে। একটা হচ্ছে মনোকষ্ট, হ্যাঁ, এই যে মনোকষ্ট দেখেন এইখানে প্রথমেই এইখানেই আসে আসলে মূলত, তাহলে এটা আমরা বুঝতেছি এইখানে মাঝখানে যদি এরকম থাকে তাহলে এটা আমরা ডিরেক্টলি এটা বুঝেই ফেলতেছি এটা একটা নিপাতনের সিদ্ধ, এটা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না, এটা ইজিলি বোঝা যাচ্ছে না এইটাতে অহ অহ অহরহ বা অহরহ, এইটাতে বোঝা যাচ্ছে না অহরহ, তাহলে এটা কি হবে অহ যুগ অহ, অহ এইখানে একটা বিসর্গ দিতে হবে, এটা একটা বিসর্গ দিয়ে আবার এইখানে অহ দিতে হবে, এটা মুখস্থ, কারণ এইখানে আপনি র বাদ দিবেন, র বাদ দিলে ওই যে ওই নিয়মেও হচ্ছে অনেকটা, কিন্তু তারপর এটা মুখস্থ করবেন। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে ভাস্কর, এটাও একটু মুখস্থ করবেন ভাস্কর, তাহলে এটা কি হবে বা যুগ কর, ভাস্কর বা যুগ কর। 4 নাম্বারে যেটা মুখস্থ করবেন অহর্নিশ, অহনিশ, অহর্নিশ, তাহলে এটা কি হবে অহযুগ, অহযুগ নিশা, অহযুগ নিশা, অহর্নিশ, অহযুগ নিশা। আচ্ছা একটু কনফিউজড হয়ে গেলাম, নিশা হবে নাকি নিশ হবে, একটু মাথায় রাখেন তো, এটা একটু কনফিউজড আছি, মেহেদি স্যার একটু কনফিউজড আছে, দেখে নিন আপনি। হ্যাঁ, যেটা হবে সেটাই অহরযুগ নিশা, অহর্নিশা বা এটাই যাই হোক যেটাই হবে। এখন দেখুন আমাদের ক্লাসের লাস্ট আরেকটা জিনিস পড়ব, লাস্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে বিশেষ নিয়মে সন্ধি। এটা নিপাতনের সিদ্ধ না, এটা একটা বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে সন্ধির জন্য, বিশেষ মানে গবেষকরা বসে যে নিয়মটা তৈরি করেছে, আমাদের বাংলা একাডেমির অনেক গবেষক আছে, তারা বসে যে নিয়মটা তৈরি করেছে এটাকে বলা হয় বিশেষ নিয়মে সাধিত সন্ধি। হ্যাঁ, তারা বিশেষ নিয়মে সাধিত কিছু সন্ধি তৈরি করেছে, এটা বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধিও বলা যায় অনেক সময়, ব্যঞ্জন সন্ধি, এটাও একটু মাথায় রাখবেন, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, এটাও একটু ইম্পর্টেন্ট আছে, এটাও একটু মাথায় রাখবেন। এর ভিতরে একটা 1 নাম্বার যদি আমি এখানেও 4টা দিব। হ্যাঁ, সংস্কৃতি, সংস্কৃতি, তো এটাকে সমযুগকৃতি দিব, সমযুগকৃতি, এইখানেও দেখুন বিশেষ মানে দন্তাস আছে, আমরা বিসর্গ করে ফেলার কথা ছিল কিন্তু এখানে বিসর্গ করা যাবে না, এটাই হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি। হ্যাঁ, সংস্কার, আমরা যদি সংস্কার দেই সংস্কার, এইখানেও কি করে ফেলার কথা ছিল, এই যে দন্তাস দেখে বিসর্গ করে ফেলার কথা ছিল, বাট এখানে করা যাবে না, সংস্কৃতি সংস্কার, তাহলে হচ্ছে সমযুগকার, সমকার। তারপরে পরিষ্কার, এটা আসলে বিসর্গ মানে মূলত বিদেশি শব্দেই হয়, মূলত এরা বিদেশি শব্দ বা বিদেশ মানে সংস্কৃত ভাষা থেকে আগত প্রায় অনেকটা, তো বিদেশি এবং সংস্কৃতের মিক্সচার আছে, তো এরকম মিক্সচার থাকলে এগুলার ক্ষেত্রে মানে এটা নিয়মটা মুখস্থ আর কি, মুখস্থ, এখানে কিছু করার নাই আসলে, এটা আমি যাই বলি না কেন এখানে আসলে কোনো নিয়ম নাই, এটা মুখস্থ করা লাগবে। হ্যাঁ, 4 নাম্বার এবং আমাদের আজকের লাস্ট বলা যেতে পারে, লাস্ট বলা যেতে পারে উত্থান, 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 উত্থান হলে কি হবে উত, উত, আরে ভাই উত যোগ স্থান, উত্থান। হ্যাঁ, হ্যাঁ যাই হোক আমাদের সন্ধি 1 ক্লাসের শেষ, এত ঝামেলার পরে আমরা শেষ করে ফেলেছি, আমাদের সাউন্ডের একটা ঝামেলা প্রথমেই শুরু হয়ে গেছিল, তাহলে আমাদের সন্ধি শেষ, এইটুকু পড়লেই আমাদের সন্ধি অল ওভার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন, এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন, আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলুন। না, কলমের কালি শেষ। এই যে গুড, আপনি ঠিক বলেছেন, 98 না, এখানে বলবেন 102 পেয়েছিল, জাস্ট কলমের কালি নাই দেখে 2 নাম্বার বেশি পেয়েছে, উল্টা বলেন। আচ্ছা, পৌরটা আরেকবার বলেন, পৌর, প্র, প্রযোগ মানে পৌর, পৌর মানে কি বয়স্ক যেটা থাকে, তাহলে পৌরটা আপনি বলেন প্রযোগ উড়ো, উড়ো, প্রযোগ উড়ো, পৌরটা আমি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, প্রৌর, আচ্ছা প্রো, আরে বানানটাও তো বলা যায় না, 60 বছরের বেশি যারা তারাই আসলে বয়স্ক, বয়স্কদেরকেই পৌর বলা হয়। হ্যাঁ, মনের বয়সই বড় বয়স, তো আমি ধরে রাখতেছি যে আমার বয়সটা কত বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, তাহলে এই 60 বছর হয়ে যাওয়ার কারণে আমার বয়সটা হয়ে গেছে প্রৌঢ়, প্রযোগ উড়ো। ওকে,
সেহরি পর্যন্ত ক্লাস করেন। হ্যাঁ, আমার এনার্জি আছে বুঝছেন, সেহরি পর্যন্ত ক্লাস করানোর। আপনারা করবেন, আমার এনার্জি আছে, ফুল এনার্জি আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের হচ্ছে যতটুকু পড়লাম এই